জয় বাবা বলেন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আজকে ক্লাসটা শুরু করছি। যারা যারা আছেন আমার সাথে সকলের আমি আমার একবার পারমিশন নিয়ে নিচ্ছি। সকলের ভয়েসটা যাবে, কিন্তু কারোর ফেস আমি ভিডিওতে দেখাবো না। আজকে যেগুলো নিয়ে আলোচনা করব, আজকে রাজীবের রিকোয়েস্টে তো এটা থাকছেই, ম্যারেজ ম্যাচিংয়ের শেষের দিকটা কিছুটা আলোচনা করব। শুরুতে আমরা গোচর নিয়ে আলোচনা করব, আর নর্মালি আমরা একটু কেরিয়ার ব্যাপার নিয়েও একটু আলোচনা করব। তিনটে জিনিস আজকে টাচের মধ্যে রাখবো। তো আজকে যেটা ভেবেছিলাম, আমি প্রথমে গোচর নিয়ে যাব, তাই তো গোচর ব্যাপার নিয়ে একটু কথা বলি। তো অরিজিৎ, গোচর বলতে কি বোঝো, একটু এলাবোরেট করো যতটা শিখেছো। স্যার, গোচর মানে এই সময়টাতে গ্রহরা যে সমস্ত ঘরগুলিতে রয়েছে সেটা হচ্ছে গোচর। আর এই গোচরের মাধ্যমে আমরা জানতে পারি যে এই সময়টাতে আমাদের পার্টিকুলার এই সময়টাতে আমাদের কিরকমটা গ্রহরা ফল দেবে। আপনাদের ভিডিওগুলো অন করে রাখুন না, কারণ আমি দেখতে পাবো না, কে বুঝতে পারছে না সেটা আমি বুঝতে পারবো না, ঠিক আছে? তো আর কেউ কিছু বলবেন গোচরের ব্যাপারে, না আমি বলবো, শুরু করবো? শ্রাবণী বলুক, বাবাইও বলুক, না শুনি না। বলুন শ্রাবণী দি, বলুন। হ্যাঁ, গোচরটা হলো মানে যে গোচরে আছে যে গ্রহের দশা এবং মহাদশা এবং অন্তর্দশা চলে, গোচরে সেই গ্রহ দুটি মানে সেই প্ল্যানেটের ক্ষমতাটা আরো বৃদ্ধি পায় এবং মানব জীবনে মানে জাতক বা জাতিকার জীবনে সেই যে গ্রহের দশা চলে সেটা ট্রানজিটে যে অবস্থায় থাকে সেই ফলটা সেই সময় তীব্র হয় বা সেই ফলটাই আমরা পেয়ে থাকি। ঠিক আছে, নিলাম। রাজীব কিছু? গোচর হচ্ছে কালপুরুষের প্রথম রাশি মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত। এক একটা রাশির মান 30 ডিগ্রি। এক একটা রাশিতে 9টা করে নক্ষত্র থাকে, এই সরি 3টে করে নক্ষত্র থাকে, তার চরণ থাকে 9টা। এবার কালপুরুষের যে প্রত্যেকটা রাশির মধ্যে দিয়ে মানে মেষ থেকে শুরু করে মীনের মধ্যে 9টা গ্রহ যে যে তাদের যে সূর্যকে কেন্দ্র করে, সূর্য কনস্ট্যান্ট যদি ধরি আমরা সৌরজগতের, যেহেতু সূর্যকে আমরা নক্ষত্র হিসেবে বলে থাকি, সূর্যকে কনস্ট্যান্ট রেখে সূর্যকে কেন্দ্র করে প্রত্যেকটা রাশি যে একে অপরের সাথে মানে চক্রাকারে ঘুরছে, সেই মুভমেন্টটাকে বলেছে গোচর বলে। এবার তারপরে আপনারা একটু ইন্টারাপ্ট করলাম, যেহেতু আপনারা অ্যাডভান্স ক্লাসে চলে এসেছেন, ঠিক আছে? যেহেতু অ্যাডভান্স ক্লাস হচ্ছে এখানে, আর আমরা এদিক ওদিক ঘুরবো না, সরাসরি একদম মুদ্রা কথা যেটা সেখানে চলে আসবো। গোচর যখন হিসেব করব তখন আমরা লগ্নকে ছেড়ে দেবো। কি মজার একটা কথা বললাম না, লগ্নকে ছেড়ে দেবো, ঠিক আছে? এখানে চন্দ্রকে লগ্ন করে নেব। কি বললাম বোঝা গেল? যেভাবে আমরা রাশিফল বিচার করি, রাশিফল কিভাবে বার করতে হয় দেখিয়েছিলাম, মনে আছে তো? এনিওয়ে, যাই হোক, তো চন্দ্রকে 1 নম্বর মানে আপনার রাশিটাকে 1 নম্বর, তখন আমার 1 নম্বর ঘর হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? গোচর মূলত আমরা চন্দ্র থেকে বিচার করব। কার থেকে বিচার করব? চন্দ্র থেকে বিচার করব। এটা হচ্ছে সব থেকে ভাইটাল পয়েন্ট, ঠিক আছে? চন্দ্র যেখানে থাকবে সেটা হবে আমার প্রথম ভাব, চন্দ্রের পরের ঘরটা হবে দ্বিতীয় ভাব, তারপরের ঘরটা হবে তৃতীয় ভাব, চতুর্থ ভাব, এইভাবে হিসাব করব। কি বললাম বোঝা গেল? গোচরটা এত ইম্পর্টেন্ট, মানে গোচরে চন্দ্র কেন এত ইম্পর্টেন্ট? চন্দ্র ইম্পর্টেন্ট এই কারণেই, চন্দ্র আমাদের উপরে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে। লগ্নকে ছেড়ে দেবো বলতে লগ্নকে আমি বাদ দিয়ে দিতে বলছি না, লগ্ন অবশ্যই প্রয়োজনীয়তা আছে, সেগুলো হিসেবের মধ্যে আসবে। কিন্তু আমরা যখন অ্যাডভান্স ক্লাসে চলে এসেছি তখন আমরা এইটুকুনি আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে আমরা চন্দ্রকে 1 নম্বর ধরে হিসেব করি। কী বললাম বোঝা গেল? চন্দ্রের সাপেক্ষে কোন গ্রহটা কত নম্বর ঘরে অবস্থান করছে এবং সেই গ্রহটা চন্দ্রের উপরে কি ইম্প্যাক্ট ফেলছে, এটাই কিন্তু সব থেকে বড় কথা। গোচর কোথায় প্রভাব ফেলবে? লগ্ন তো আমাদের ওভারঅল সব কিছুর উপরে প্রভাব ফেলবে,
কিন্তু চন্দ্র আমাদের কোথায় প্রভাব ফেলে? চন্দ্র আমাদের মনের মনে সব থেকে বেশি। চন্দ্র কিসের কারক? আমাদের মনের কারক তো, মাতার কারক, মনের কারক চন্দ্র, তাই তো? তো চন্দ্র একটা আমি কি ভাবছি, দেখো আমরা যা কিছু করি, করার আগে তো আমরা একটা চিন্তা করি, চিন্তা করে তারপরে সেই কাজে অগ্রসর হই। হট করেও যখন আমরা কোনো কাজ করি তার মধ্যেও কিন্তু আমরা 1 সেকেন্ডের জন্য আমরা একটা চিন্তা করি। কেউ বলে না হঠকারী সিদ্ধান্ত নিল, মানে সিদ্ধান্ত নিল, আলটিমেটলি কি হলো, সে সিদ্ধান্ত নিল। ধরো সে একটা কোনো কিছু ভেঙে ফেলবে, হঠকারী একটা সিদ্ধান্ত নিয়ে ভেঙে ফেলবে, কিন্তু ভাঙার সে কিন্তু ওই মানে হাত লেগে পড়ে গেল এই ব্যাপারটা নয়, কিন্তু হাত লেগে যেটা পড়ে গেল সেটা দুর্ঘটনা, কিন্তু হাত দিয়ে যেটা ফেলে দিল সেটা হচ্ছে তার সিদ্ধান্ত। বোঝা যাচ্ছে আমার কথাটা? তো চন্দ্র যখন আমাদের মনের উপরে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে, চন্দ্র প্রভাব বিস্তার করে কি মানে এইটুকুনি ধরে নিন, চন্দ্র প্রভাব বিস্তারের কোনো ব্যাপার না, চন্দ্র হচ্ছে আমাদের মন, ব্যাস, আর কিছু না। আর মনকে কে নিয়ন্ত্রণ করবে? বাদ বাকি সবকটা এলিমেন্ট নিয়ন্ত্রণ করবে। বাদ বাকি সব যতগুলো এলিমেন্ট আছে সেইগুলো তো আমার মনকে নিয়ন্ত্রণ করবে। আমার চোখের সামনে যা কিছু পড়বে, আমার কান দিয়ে যা কিছু শুনবো, এইগুলোই আমার এফেক্ট করবে কোনটা? আমার ডিসিশন নিতে। মানে আমাদের মনকে বিভিন্ন রকম উদ্দীপকের প্রভাবে আমরা যেরকম সাড়া দিই, অ্যাকশন নিই, যা কিছু করি। তো চন্দ্র থেকে যদি একটা গ্রহ চন্দ্র থেকে 10 নম্বর ঘরে ট্রানজিট করে, তাহলে সে কোন জায়গাটাকে হিট করছে? সে তার কর্মের জায়গাটাকে হিট করছে, লগ্নের সাপেক্ষে নয় কিন্তু। তাহলে রাশিফলটাও ঠিক এইভাবেই বিচার হবে, কিন্তু চন্দ্র সাপেক্ষে যদি 10 নম্বর ঘরে রাহু এসে বসে, চন্দ্র সাপেক্ষে 10 নম্বর ঘরে রাহু এসে বসলো। এবার রাহু এসে বসলো মানে কি? চন্দ্র তো মুভেবল, সবসময়ের জন্য। গোচর সবসময় পরিবর্তনশীল কেন? গোচর প্রত্যেক দিন পরিবর্তন, প্রত্যেক বলবো না, মানে 2.5 দিন চন্দ্র একটা রাশিতে থাকছে। তো মোটামুটি এই যে পরিবর্তনশীল যে ব্যাপারটা, এর কিন্তু অনেক রকম ভাগ আছে, অনেকের অনেক রকম যুক্তি আছে, অনেকের অনেক রকম মতামত আছে। কিন্তু আমি আমার জীবনে করতে গিয়ে সবথেকে বেশি যে জিনিসটা প্রভাব পেয়ে মানে দেখেছি, সেই ব্যাপারে কিন্তু আমি বলছি। চন্দ্র সাপেক্ষে এখন দেখা গেল যে রাহু 10 নম্বর ঘরে অবস্থান করছে, তাহলে কি হবে? তার কর্মের জায়গায় কিন্তু রাহু প্রভাব বিস্তার করবে। অ্যাকচুয়ালি রাহু তো স্টেবেলই আছে, বেশ কিছুদিন ধরে রাহু একটা জায়গাতেই থাকবে। চন্দ্র আস্তে আস্তে ঘর পরিবর্তন করছে। এবারে চন্দ্র থেকে রাহুর যখন অবস্থান 10 নম্বরে হয়ে গেল, তখন কিন্তু কর্মের জায়গায় তার সমস্যা বাড়লো। কি বললাম বোঝা যাচ্ছে? তার গোচরে এসে তখন আমরা তার গোচর বিচার করে আমরা তাকে তার কর্মের জায়গায় কি করার সিদ্ধান্ত দিতে পারবো, মানে বুদ্ধি দিতে পারবে। যে 3টে দিন চন্দ্র ওই জায়গাটায়, মানে যে ঘরে থাকার জন্য রাহু 10 নম্বর ঘরে হচ্ছে, সেই কটা দিন তাকে কর্মের, কেউ যদি আগে থেকে সাবধান করে দেওয়া হয় কারোকে, যে আপনি একটু কাজের জায়গায় এখন এই কটা দিন একটু ঝগড়াঝাটি করবেন না। কেন? রাহু তো পরিবর্তনের কারকও, রাহু তো চেঞ্জেসেরও কারক, পরিবর্তনের কারক। তো রাহু তো নিজের ঘর শিফট করে নিজেদের জাতিকুল ছেড়ে অন্য জাতিতে, অন্য কুলে গিয়ে অবস্থান করেছিল, সেই আমরা যে গল্পটা জানি। বারবার আমি যে ঘটনাটার কথা বলি, যে অমৃত খাওয়ার, যে অমৃত পান করার যে গল্পটা, তো রাহু চেঞ্জেসেরও কারক, পরিবর্তনেরও কারক। তো তার হঠকারী ডিসিশনের জন্য তার কর্মচ্যুতি হতে পারে, বা কর্মে এই চ্যুতিটা কিন্তু সবসময় খারাপ নাও হতে পারে, সেটা আনুষঙ্গিক জিনিস, অনেকগুলো প্যারামিটারের উপর ডিপেন্ড করবে, কিন্তু কর্মের জায়গায় এফেক্টটা তার পড়বে। কি বললাম বোঝা গেল না? বোঝা গেল না? এটা কিন্তু লগ্ন থেকে বিচার করলাম না আমি। বারবার আমি বলি কি, যে সুদর্শন চক্র যখন আমরা বানাই, যেরকম যে লগ্ন থেকে একটা আমার ছক বেরোবে, চন্দ্র থেকে একটা ছক বেরোবে, আবার রবি থেকে একটা বেরোবে, তাই তো? তো এখানে চন্দ্র লগ্ন যেটা, সেটা কিন্তু সব থেকে বেশি ভাইটাল। প্লাস লগ্ন সাপেক্ষেও দেখব, লগ্ন সাপেক্ষে কোথায় গোচর করছে,
এবং সব থেকে বেশি ইম্পর্টেন্স দেব কোনটা, চন্দ্র সাপেক্ষে গ্রহটা কত নম্বর ঘরে অবস্থান করছে। যদি কারোর দেখা গেল যে শনি কারোর মারক, কি বললাম বোঝা গেল, জন্মকুণ্ডলী অনুযায়ী দেখা গেল অষ্টমপতি চন্দ্র, ঠিক আছে, তাহলে ন্যাচারালি শনি তার জন্য মারক হয়ে যাচ্ছে, বা মারক তার মধ্যে তার ডিস্ট্রয় করার ক্ষমতা থাকছে। এই শনি যখন গোচরে চন্দ্র থেকে অষ্টমস্ত হলো তখন কিন্তু ওই ফলটা কিন্তু বেরিয়ে আসবে। মানে কি, এটা কিন্তু ফাইনাল কথা বলবে যত কিছুর। ভালো করে বুঝুন কোন জায়গায় আজকে নিয়ে গেছি ক্লাসটাকে, কোন জায়গায় আপনাদের বোঝানোর চেষ্টা করছি। যা কিছু আমি বিচার করব, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, গ্রহদের নিজস্ব তাদের কি বলবো কার সাথে অ্যাডজাসেন্ট বা কার সাথে বসেছে, কোথায় কার দৃষ্টি দিচ্ছে, সব কিছু বিচার করার পর ঘটনাটা ঘটবে কি ঘটবে না, এই বাটনটা কে প্রেস করবে। রিমোট কন্ট্রোলের লাস্ট সব কিছু বোম লাগানো হয়েছে, সব কিছু লাগানো হয়েছে, জায়গায় দেওয়া হয়েছে, এবার কেউ তো একজন সুইচটা টিপবে, টিপলে তো তবে ফায়ারিংটা হবে। কি বললাম বোঝা যাচ্ছে? তো এই বাটনটা টিপবে কে, বাটনটা টিপবে কিন্তু গোচর। বোঝা গেছে বাবাই, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এখানে বইয়ের কিছু কথা বলি। গোচর বিচার সকল রাশির সকল জাতক জাতিকার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। চন্দ্রশুদ্ধি ও তারাশুদ্ধি সেটা আমি করাবো, কীভাবে করতে হয় সেটাও দেখতে হবে। আচ্ছা, এই অধ্যায় জন্মরাশি সব যেগুলো দরকার নেই, সকল জন্মরাশি অনুযায়ী কোন কোন রাশির কোন কোন স্থানে এই অধ্যায় প্রথম দরকার নেই। এবার আমরা আসছি, ডাইরেক্ট চলে আসছি গোচর ফলে। একটু লিখেও নেবেন সাথে সাথে। হ্যাঁ, সকল রাশির সবার জন্য কিন্তু প্রযোজ্য এটা, এইরকম কেউ নয় যে আলাদা 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 আলাদা, সকল রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রযোজ্য। জন্ম রাশিকে সর্বদা প্রথম স্থান ধরে গণনা করতে, এই পেয়ে গেলাম, এই পয়েন্টটা পেয়ে গেলাম যেটা আমি বলছিলাম, সেটা এখানে অলরেডি প্রথমেই মেনশন করে দিয়েছে। সরি, একটু ওঠার জন্য। জন্মরাশিতে রবির অবস্থানকালে অশুভ পরিবর্তন, রোগ, শোক, অবনতি প্রভৃতি অশুভ ফল হয়ে থাকে। আচ্ছা, এই কথাটা কেন বলা হলো, আমি একটা করে পয়েন্ট বলবো, পুরো তার ইতিহাস, ভূগোল, নারী নক্ষত্র ক্লিয়ার করে দেবো। আমি তো সবগুলো বই ধরে বা কোনো চার্ট ধরে লেখাবো না, আমি টেকনিকটা বলে দেব, কিভাবে এই টেকনিকগুলো এসেছে, কিভাবে এই টেকনিকগুলো লেখা হয়েছে। আমি 2-3টে পয়েন্ট পড়ে দেওয়ার পরই আপনারা ধরতে পারছেন কিনা বোঝার চেষ্টা করবেন। দ্বিতীয় স্থানে রবি দ্বিতীয় স্থানে অবস্থানকালে চক্ষুরোগ, হতাশা সূচিত হয় এবং অর্থ উপার্জন হ্রাস পায়। তৃতীয় স্থানে রবি তৃতীয় স্থানে অবস্থানকালে আয় বৃদ্ধি, ভাগ্যোন্নতি এবং স্বাস্থ্যোন্নতি হয়ে থাকে। চতুর্থ স্থানে রবি অবস্থানকালে উদ্যম ও প্রচেষ্টায় বিলম্ব বা ব্যর্থতা বা পারিবারিক অশান্তি এবং স্বাস্থ্যের অবনতি প্রভৃতি সূচিত হয়ে থাকে। পঞ্চম স্থানে রবির অবস্থানকালে দুশ্চিন্তা, স্বাস্থ্যহানি এবং দণ্ডিত হওয়ার সম্ভাবনা থাকে। ষষ্ঠ স্থানে রবির অবস্থানকালে জীবনমানের উন্নতি, আয়ুর বৃদ্ধি, সন্তুষ্টি, কর্ম বা প্রচেষ্টায় সাফল্য বা শুভ ফল লাভ হয়ে থাকে। উল্টো উল্টো শোনাচ্ছে না ব্যাপারটা উল্টো শোনাচ্ছে না? তার মানে এখানে লজিকটা বুঝতে হবে, কোন লজিকে এই কথাগুলো বলা হয়েছে বা কেন এই ফলগুলো এত অ্যাকুরেট হয়ে যায়। কোনো আইডিয়া আছে রাজীব? না আমি বলবো, ওই মানে যখন মানে রবি মানে রাশির সাপেক্ষে ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস যেটা বলছেন ওই হিসাবে আমাকে বলতে হবে বলছেন? হ্যাঁ, মানে এক্সপ্লেনটা করবো। কিন্তু চন্দ্রকে আপনি যেটা বলেছেন যে গোচরে চন্দ্রকে লগ্ন ধরে ক্যালকুলেশনটা করা খুবই দরকার, কারণ চন্দ্র তো আমাদের মনকে কন্ট্রোল করে। চন্দ্র থেকে ওখানে আসছি না, আমি বলে দিচ্ছি। আমি বলছি, মানে আই থিংক রবি হচ্ছে পাপ গ্রহ, তাই মনে হয় ভেরি গুড, থ্যাংক ইউ। আমি এক্স্যাক্টলি এই পয়েন্টটাতেই আসতে চাইছিলাম। ভেরি গুড অরিজিৎ, গুড অবজারভেশন।
রবিকে যেহেতু আমাদের শাস্ত্রে পাপ গ্রহ বলা হয়েছে, সে যখন শুভ স্থানে অবস্থান করছে তখন কিন্তু শুভ ফল দিতে পারছে না। কিন্তু যেইও ত্রিশরায় অবস্থান করছে বা 6, 8, 12-তে অবস্থান করছে তখনই কিন্তু ও মানে 3, 6, 8, 12-তে যেই চলে যাচ্ছে তখন কিন্তু ও শুভ ফল দিতে শুরু করছে। এটা মানে শুধু গোচরের ক্ষেত্রে? গোচরের ক্ষেত্রে চন্দ্র থেকে। এবারে দেখা গেল যে কারোর রবির দশা চলছে, যেটা শ্রাবণীদির কথা অনুযায়ী রবির দশা চলছে, ঠিক আছে, রবির দশা চলছে, ভালো কথা। এরকম অবস্থায় কি হয় যে বারবার তো মানুষের দেখুন সারা মাস তো কারোর ভালো যায় না বা সারা মাস খারাপও যায় না, যায় কি? তো এরকম অবস্থায় যে আমি বুঝতে পারছি যে আমার কিছুদিন ভালো যাচ্ছে কিছুদিন খারাপ যাচ্ছে, তো একটু ক্যালকুলেশনস করলে দেখতেই পাবেন যে যখন চন্দ্র সাপেক্ষে রবি 3, 6, 8, 12-তে অবস্থান করছে তখন কিন্তু আমি অনেক ভালো ভালো রেজাল্ট পাচ্ছি, আর যখনই আমার শুভ স্থানে এসে উপস্থিত হচ্ছে তখন কিন্তু আমি ভালো ফল পাচ্ছি না। এটা তো গেল রবি যখন সুপার অ্যাক্টিভ, মানে যখন রবির দশা চলছে। আর রবির দশা ছাড়াও সাধারণভাবেও একই ফল পাওয়া যাবে, তবে ফলের তারতম্য হবে, ডেনসিটি, ফলের যে ডেনসিটি আছে সেই ডেনসিটি কম বেশি হবে। কি বললাম বোঝা গেল? এখানে যেমন একটা কথা বলেছিল, চোখের প্রবলেম কোন ঘরে এসে হচ্ছে? 2 নম্বরে। 2 নম্বর ঘরে। তো 2 নম্বর ঘর থেকে আমরা নাক, কান, চোখ, গলা এগুলো 2 নম্বর ঘর থেকেই বিচার করি। কেউ কেউ বলেন যে 1 নম্বর ঘর থেকে। 1 নম্বর ঘর থেকে মূলত আমরা কোনটা বিচার করি? মস্তিষ্ক। কালপুরুষের মস্তিষ্ক, ব্রেনটা পড়েছে কিন্তু ফার্স্ট হাউসে, ঠিক আছে। তারপরেরগুলো কিন্তু কারকত্ব চলে গেছে সব সেকেন্ড হাউসে বা সেকেন্ড হাউসের মধ্যে চলে এসেছে। তো রবি একটা জিনিস ভালো, চোখের প্রবলেম কেন হচ্ছে বলুন সেকেন্ড হাউসে? রবি তো এমনিতে একটা পাপ গ্রহ, ঠিক আছে, নৈসর্গিক তাকে পাপ গ্রহ ধরা হয়েছে, কিন্তু রবি কিন্তু অ্যাকচুয়ালি পাপ গ্রহ নয়, তার অনেক লজিক আছে। কিন্তু রবি পাপ গ্রহ কেন আমাদের সাপেক্ষে, কেন রবির এনার্জি নেওয়ার মতো আমাদের মধ্যে সেই সাত্ত্বিক ক্ষমতাটা নেই। আগেকার দিনে মুনি ঋষিরা পারতেন, কেননা তারা সাত্ত্বিক ছিলেন, ঠিক আছে। এখনো মানুষের মধ্যে সাত্ত্বিক মানুষ, মানে আমাদের মধ্যে সাত্ত্বিক মানুষ আছে। একটা মানুষের মধ্যেও সব রকম গুণ আছে। একটা মানুষের হয়তো দেখা গেল 20% সাত্ত্বিক গুণ আছে, 80% তামসিক গুণ আছে, তাহলে তাকে তামসিকই ধরা হবে। কিন্তু একটা মানুষের মধ্যে 70% সাত্ত্বিক গুণ আছে আর 30% তামসিক গুণ আছে, তাকে সাত্ত্বিকের ক্যাটাগরিতেই বর্তমানে ফেলা হবে। কেননা আজকালকার আর্থসামাজিক পরিস্থিতিতে বা যে সমাজে আমরা কাজ করব, এখানে 100% কারোকে পিওর পাওয়া প্রায় মুশকিল, দুষ্কর, ঠিক আছে। তো জন্মরাশিতে রবির অবস্থানকালে কি হচ্ছে? রোগ, শোক, অবনতি এগুলো হচ্ছে। দ্বিতীয় স্থানে যখন থাকছে তখন আমাদের চোখের প্রবলেম হচ্ছে। প্লাস সেকেন্ড হাউস কিসের কারক? দ্বিতীয় ঘর কিসের কারক? মূলত মানে আমরা যখন ভাব বিচার করি সেকেন্ড হাউস থেকে আমরা কোন ভাব বিচার করি? ফ্যামিলি বলে, হ্যাঁ, অর্থ, ফ্যামিলি, অর্থ, ধন ভাব। সেকেন্ড হাউস তো আমাদের ধন ভাব। মুখের ভয়েসটা কোনোভাবে বোঝাই যাচ্ছে যে সেকেন্ড হাউসে রবি এসে হানি করবে তো পাপ গ্রহ হিসেবে। সে তো ত্রিশরায় নেই, এখন সেকেন্ড হাউসে আছে, ধনস্থানে আছে। তাহলে এখানে পাপ গ্রহ এসে কি করবে? ধনের হানি করবে। কি বললাম বোঝা যাচ্ছে? শ্রাবণী মিউট করা আছে, বোঝা যাচ্ছে? তার দ্বিতীয় স্থানে ধনহানি করবে তাহলে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তৃতীয় স্থানে কি হানি করবে? থার্ড হাউস থেকে আমরা উদ্যম বিচার করি, এনার্জি বিচার করি, তাই তো? আর কি বিচার করি? থার্ড হাউস হচ্ছে আমাদের হবি, থার্ড হাউস হচ্ছে আমাদের ডকুমেন্টেশন, মানে হাতে লিখে কাজ। আচ্ছা, থার্ড হাউস থেকে আমরা, হ্যাঁ, থার্ড হাউস থেকে আমরা আমি একদম জেনুইন, মানে ন্যাচারাল, মানে কি বলবো,
প্রিলিমিনারি স্টেজের যে ভাবগুলো সেই ভাবের সঙ্গে রিলেট করছি, কেননা এই ভিডিওটা আমি চাইবো শেয়ার করতে আমার জুনিয়র স্টুডেন্টদের সাথেও, তো ওরাও যাতে কোরিলেট করতে পারে। ঠিক আছে, আমি বেশি কিছু ডেপথের কথা বলছি না, মানে ভাবগুলো নিয়ে বলছি, আপনারা অটোমেটিক ধরতে পেরে যাবেন। আপনাদের সঙ্গে তো সব ভাব শেয়ার করা, আমি শুধু নামগুলো বলে দিচ্ছি, আপনারা ধরতে পেরে পারবেন। দেখবেন সহোদর ভাব, তো থার্ড হাউস ধন সহোদর, ঠিক আছে। তো সহোদর ভাবে যখন একটা থার্ড হাউসে এসে যখন থার্ড হাউস কি ত্রিশরা হলো না হলো না? ত্রিশরা হলো তো। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস ভুল হয়ে গেল। ত্রিশরা যখন হলো তখন কি হলো, তাহলে উল্টো রেজাল্ট হবে, মানে ভালো রেজাল্ট হবে, শুভ রেজাল্ট হবে, তাহলে উদ্যম হানি হবে না এখানে, তাহলে কি হবে, উদ্যমে ন্যাচারালি উদ্যমের বৃদ্ধি হওয়ার কারণই হলো উদ্যমের জন্য কি লাইট লাগে, তো মানে এনার্জি লাগে, শক্তি লাগে। তো উদ্যমের জায়গায় যদি মঙ্গল এসে বসে ন্যাচারালি কি হয়, উদ্যম বৃদ্ধি হয়। তাহলে উদ্যমের জায়গায় যদি রবি এসে বসে যেখানে আরও এনার্জি দেবে, সেখানে কি হবে, উদ্যম বৃদ্ধিই হবে। প্লাস ভাই বোনের সঙ্গে কিন্তু সম্পর্ক বৃদ্ধি হবে। কেন এখানে উদ্যম দেখাতে হয়, আজকালকার ভাই বোনেদের জন্য অনেক কিছু করে দেখাতে হয়, তাই না? তাদের জন্য আমি কি কিনে দিচ্ছি, কি এনে দিচ্ছি, কি রক্তের টান ফান আছে বলে আজকালকার দিনে খুব কম, মানে 100টা ফ্যামিলির মধ্যে হয়তো 10টা ফ্যামিলি দেখা যাবে, 90টা ফ্যামিলিতে সবই এক্সপেকটেশন, তাই তো। তো ভাই বোনের ভালোবাসাটা যতটা করতে পারবে তত মানে ভালো থাকে, একদম। তো সেটা দিক থেকে মানে ভালো পজিটিভ থাকে। এবারে চতুর্থ স্থানে নিশ্চয়ই এটা কেন্দ্রস্থান হয়ে গেল, এখানে তো আর ভালো ফল হবে না। এখানে ফোর্থ হাউস থেকে আমরা কি বিচার করি? ফোর্থ হাউস হচ্ছে আমাদের সুখ, মায়ের শরীর স্বাস্থ্য কেমন যাবে, ধন সহোদর। তারপরের ভাবটা কি? বন্ধু ভাব। এই দেখুন, আপনি বন্ধু বললেন তো শ্রাবণীদি, দেখুন আমাকে ইউটিউবে কোনো একজন কেউ লিখেছেন 4 নম্বর ভাব আবার কবে থেকে বন্ধু ভাব হলো। আমার একটা ভিডিওতে কমেন্ট করেছেন 4 নম্বর স্থান থেকে কবে থেকে আবার বন্ধু ভাব হলো। আমি বললাম আমার কাছে তো এখানে রেফারেন্স দেওয়ার জায়গা নেই, আমি যদি রেফারেন্স দেওয়ার জায়গা থাকতো, মানে ওখানে ওই পোস্টের এর মধ্যে কোনো অ্যাটাচমেন্ট দেওয়ার জায়গা থাকতো অ্যান্সারের, তাহলে আমি দিয়ে দিতাম। তো আপনারা কি মনে করেন, চতুর্থ ভাব বন্ধু ভাব না বন্ধু ভাব নয়? বন্ধু ভাব অবশ্যই, তাই তো মনে হয়। যাই হোক, নাহলে আমাদের সব শেখাটা ভুল হয়ে যেত। এনিওয়ে, তো ফোর্থ হাউসে যখন রবি অবস্থান করবে সেখানে কিন্তু ঠিক আছে শুভ ফল পাওয়া যাবে না। প্লাস বন্ধুদের সঙ্গে থেকে বিচ্ছেদ হতে পারে। কেন বিচ্ছেদ হতে পারে? রবি যে হাউসে অবস্থান করে সেই হাউসে কি হয়, লাইট দেবে, ব্রাইটনেস দেবে। তো ব্রাইটনেস দেওয়া মানে কি, রবির কারো কথা কোনগুলো, অহংকার, গর্ব, এগুলো কি বন্ধুরা সহ্য করে? আপনি যদি আপনার বন্ধুরা হয়তো নোকিয়া মোবাইল, কারোর কি বলবো স্যামসাংয়ের মোবাইল, এই ধরনের মোবাইল টোবাইল নিয়ে আপনার বন্ধুদের মধ্যে আপনাদের যে গ্রুপটা, সেখানে গিয়ে আপনি একটা আইফোন বার করে যদি শো অফ করেন, দেখ কিনলাম, তোরা কিনতে পারবি, তোদের ক্ষমতা আছে এসব কেনার, হ্যাঁ, তো ন্যাচারালি কি হবে, বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। কারণ রবির আচরণ হচ্ছে, রবি হচ্ছে কিং অফ প্ল্যানেট, কারণ রবি সবসময় রাজার মতো আচরণ করে। দেখ আমি আইফোন আচরণ করবে, তো ন্যাচারালি কি হবে, বন্ধু বিচ্ছেদ হবে। পরিবারের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই হবে। পরিবার চলে অ্যাডজাস্টমেন্টে, কিন্তু এই পরিবারে যখন আপনি দেখাবেন যে আপনি সর্বেসর্বা, আপনার কথা মেনেই চলতে হবে, আপনার কথা ছাড়া এদিক ওদিক কোনো রকম করা যাবে না, তখন ন্যাচারালি পরিবারেও কিন্তু বিরোধ হবে। পঞ্চম স্থানে তাহলে কি হতে পারে? পঞ্চম স্থানে স্বাস্থ্যহানি হতে পারে, দণ্ডিত হওয়ার সম্ভাবনা থাকে। মানে এই পয়েন্টটা পাবেন না, এটা লিখে নিন, না কেননা এটা তো ক্যালকুলেশনের মধ্যে আসবে না। আপনার কোনো কৃতকর্মের ফল হিসেবে তার দণ্ড পাওয়ার কিন্তু রাজদণ্ড বলে। রাজা এসে যখন পঞ্চম স্থানে অবস্থান করবে,
পঞ্চম স্থানে এলেই দণ্ডের ব্যাপারটা কেন এলো কেউ এস্টাবলিশ করতে পারবে না, আমি বলে দিচ্ছি কেন না। 1, 5 নয়, এই 3টে ভাব হচ্ছে কিন্তু আমাদের পূর্ব পুণ্যের ভাব। এখানে কিন্তু মাথা থেকে একটা জিনিস সরিয়ে দিতে হবে, আমরা কিন্তু চন্দ্র থেকে বিচার করছি, ঠিক আছে? কি বললাম বোঝা যাচ্ছে? তাহলে গোচর বিচার আপনি এমন যাত্রার কারোর গোচর বিচার আপনি করতে পারবেন যারা আপনি ডেট অফ বার্থ জানেন না, মানে শুধু রাশিটা জানেন, তার কোন রাশি এটা জানেন, এটা জানলেই হবে। আর পুরাতন দিনের লোক যদি হয় তাহলে তো তার রাশি আপনি নামের আদ্যক্ষর থেকেই বার করতে পারেন। কিভাবে আমি বার করতে হয় আমি শিখিয়ে দিয়েছি, মনে আছে তো? মলয়বাবুর নাম শুনে আমি বলেছিলাম আপনার সিংহ রাশি, মনে আছে? মনে আছে তো? আগেকার যারা মেনটেন করেছে, এখনকার আমরা আমাদের সংস্কৃতি বিস্তৃত হয়েছি, আমরা আমাদের সংস্কৃতি মানি না, বিচারও করি না, কিন্তু অন্যেরা আমাদের ট্র্যাডিশন ধরে চলার চেষ্টা করছে। যাই হোক স্যার, এই যে নামের যে রাশিটা, এটা তো তাদের ক্ষেত্রেই ফলবে যারা মানে পঞ্জিকা দেখে সেই সময় নামটা রেখেছিল। হ্যাঁ স্যার, আমি রাখলাম স্যার একজনের স্যার। হ্যাঁ, তো আমাদের কাছে যারা জ্যোতিষের কাছে যারা আসবে তারা কি করব, তারা এটা অবশ্যই সঠিক করে দেব, কখনোই ভুল নাম সাজেস্ট করব না, আদ্যক্ষর অন্তত রাশি অনুযায়ী করব, ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু পূর্বের জন্মের বা পূর্ব কর্মের ফলের জায়গায় আসছে, তো দণ্ডিত হওয়ার এখানে সম্ভাবনা বলা হয়েছে, নট যে দণ্ডিত হবেই। দণ্ডিত হওয়ার সম্ভাবনা কেন রাইটার লিখলেন? রাইটার এই কারণেই লিখলেন, ধরেই নিচ্ছেন যে আমরা আমাদের জীবনে অনেক অন্যায় কর্ম অলরেডি করে বসে আছি, ঠিক আছে? যাদের কর্ম ভালো তাদের এখানে খুব একটা ভয় পাওয়ার ব্যাপার নয়, তবে সন্তানের সঙ্গে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, বা সন্তান ব্যাপারে কিন্তু সম্ভাবনা মানে সমস্যা পড়ার জায়গা আছে। সন্তানের লেখাপড়ায় বাধা হতে পারে। সন্তানের এই সময় কি রেজাল্ট খারাপ মানে বাধা দিতে পারে এই রবি? গোচর কতক্ষণ স্টে করবে? 1 মাস না, এই গোচরটা খুব, আমি যে ফাইন গোচরটা করাচ্ছি, কিন্তু আমি লগ্ন সাপেক্ষে গোচর বলছি না, কিন্তু লগ্ন সাপেক্ষে আপনি যখন গোচর হিসেব করবেন তখন অনেক দিনের ফল পাবেন। আমি চন্দ্রের গোচর কিন্তু একদম যেটা গোচর বিচার পদ্ধতি সেটাই করাচ্ছি। আজকালকার দিনে আপনাকে শুধু লগ্ন থেকে গোচর বিচার করে ছেড়ে দেন, সব হিসাব যেহেতু লগ্ন থেকে হয়, তো গোচর বিচারও লগ্ন থেকেই করে হিসেব করে এর সাথে ওই জন্য ফল কথন ভুল হয়। কিন্তু এই গোচরটা যা বিচার করলে আপনি একজনকে বলতে পারেন, হ্যাঁ দাদা আপনার অমুক দিন অ্যাক্সিডেন্টের যোগ আছে, অমুক দিন আপনার টাকা প্রাপ্তির যোগ আছে, অমুক সময় আপনার বিবাহের সম্বন্ধ আসবে, এই সময়ে যে বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি থেকে দেখাশোনা করতে আসছে, এই সম্বন্ধটাই কিন্তু টিকবে, অন্যটা টিকবে না। এটা কি করে বলবে একজন জ্যোতিষ? কোন জিনিসটা থেকে প্রেডিক্ট করে পারফেক্ট টাইমিংটা বলে? কোনটা থেকে পারফেক্ট টাইমিংটা বলে? দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা? বেশিরভাগই টাইমিং তো মানে আমাদের জন্মের সময়ের হিসেবটা ভুল, তাই না? ভুল নয় কি? 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এদিক ওদিক, ডাক্তার মানে হওয়ার পর হয়তো 10 মিনিট পরে টাইম দেখলো, কি 5 মিনিট পরে টাইম হলো, বিয়েটাই পাল্টে গেল, লগ্নটাই পাল্টে গেল, তাই না? হিসেবে ভুল হয়। কিন্তু রাশিটা কি? রাশি যে সময় জন্ম হচ্ছে, যদি না খুব 29-30 ডিগ্রির কাছাকাছি চলে আসে, হয়তো লাখে কজনের হবে, 5 জনের হবে, কিন্তু বাকি সবার একটা রাশি ফিক্সড রাশি হবে, যে চন্দ্র ওই সময় মানে পুরো 22 তারিখ 23 তারিখ যে তারিখেই জন্ম হচ্ছে, চন্দ্র একটা জায়গায় একটা রাশিতে থাকছে, তার সাপেক্ষে কিন্তু আমি বিচার করে বলছি, সেইটাকে 1 নম্বর ঘর ধরে আমি বিচার করে বলছি। লগ্ন তো 2 ঘন্টায় চেঞ্জ হয়ে যাবে, চন্দ্র তো আর 2 ঘন্টায় চেঞ্জ হবে না। একটা পারফেক্ট ফল কথনের জন্য, নির্দিষ্ট ফল কথনের জন্য কি লাগবে আমার? নির্দিষ্ট একটা তো কোনো জায়গা, আমাকে ফিক্সড জায়গায় আসতে হবে, সেই ফিক্সড জায়গাটা বলে দেবে কিন্তু চন্দ্র। কি বললাম বোঝা যাচ্ছে?
ওই জন্য গোচর বিচারে যখনই দেখবেন কোনো একটা সমস্যা ঘটছে, দেখছেন যে একজনের, আমি আমার নিজের লাইফ দিয়েও দেখেছি, অন্যদেরও দেখেছি, বা কি এত সুন্দর অদ্ভুত মিল হয়, কেন মিল হয় বোঝা খুব মুশকিল। সবই মহর্ষিদের, মানে যারা যারা এই শাস্ত্র তৈরি করে গেছেন তাদের মানে অদ্ভুত সমস্ত কাজকর্ম করে দিয়ে গেছেন, তাদের হিসেব পাওয়া যাবে না। আমরা হিসেবে বারও এত মানে বুঝতে পারবো না যে তখনকার মানুষ কি করে এত অ্যাকুরেট বার করে দিয়ে চলে গেলেন। যে আপনার বিবাহ ঘটার জন্য যে গ্রহটাকে আপনি খুঁজে পেলেন, যে সে আপনার ধরুন কি বলবো, আপনি আইডেন্টিফাই করলেন যে সপ্তমপতি সপ্তম স্থান থেকে যত দূরে আছে, ঠিক আছে, ধরা যাক সপ্তমপতি শনি, শনি সপ্তম স্থান থেকে দু ঘর দূরে আছে, ওই ঘর থেকে আবার 2 ঘর দূরে গেলে ওই ঘরটার একটা বিশেষ ফরম্যাট আছে। ওই ঘরটায় যখন চন্দ্র এসে অবস্থান করে তখন মূলত বিবাহের একদম পারফেক্ট টাইম হয়ে যায়। যাক, ওটা আমি ডিটেলে পরে আসবো। আর আমি জাস্ট এইটুকুনি আপনাকে বলি যে ধরুন আপনি আইডেন্টিফাই করেছেন আপনার বিবাহের জন্য বুধ গ্রহটা দায়ী, কোনো না কোনো কারণে বুধ আপনার বিবাহকে কন্ট্রোল করবে। তো দেখছেন যখন গোচরে চন্দ্র থেকে সপ্তমে বুধ অবস্থান করছে বা চন্দ্র থেকে দ্বিতীয় অবস্থান করছে, ওই 2-3 দিনের মধ্যেই কিন্তু বিবাহের ডেটটা হচ্ছে। মেরিটাল রিলেটিভ 2nd হাউস অথবা 7th হাউস, লগ্ন থেকে হিসেব করে তো কেউ বলতেই পারে না যে স্যার আমি তো টাইমিংই বার করতে পারি না, আমি তো টাইমিং আমার কীভাবে করবো, আমার টাইমিংই তো মেলে না। টাইমিংটা মিলবে কোথা থেকে? আপনারা গোচরটা দেখেনি না তো। গোচর একমাত্র আমি বলেছি ট্রিগারটা টিপবে, আমি বলেছিলাম না আমি টাইমিং বার করা বলে দেব, টাইমিংটাই রিমোট কন্ট্রোলের সুইচটা টিপবে সেই গ্রহটা যখন চন্দ্র থেকে তার ভাবের ঘরে অবস্থান করবে, এবং যদি না ভাবের ঘরে অবস্থান করে তখন দেখতে হবে যে গ্রহটা তার জন্য দায়ী সেই গ্রহটা ওই গ্রহটার উপরে দৃষ্টি দিচ্ছে কিনা। ধরা যাক বৃহস্পতি, বুধ হয়তো সপ্তমে আসেনি, ঠিক আছে, বুধ হয়তো সপ্তমে আসেনি, কিন্তু বুধ দ্বিতীয় স্থানে অবস্থান করছে আর বৃহস্পতি ওই বুধের উপরে দৃষ্টি দিয়ে দিয়েছে। অথবা দেখা যাক 2 বা 7-এ আসেনি, চতুর্থ ঘরে এসেছে, কিন্তু বৃহস্পতি সপ্তমে বসে কোন কানেকশানটা মিলিয়ে দেখতে হবে যে সেখান থেকে বুধের উপরে দৃষ্টি পড়ছে কিনা। সেক্ষেত্রে বৃহস্পতিকে অষ্টমে থাকতে হবে, তাহলে 2nd হাউসের উপর দৃষ্টি পড়বে বুধের উপর, মানে চন্দ্র থেকে যদি গোচর হয়। যদি বৃহস্পতি অষ্টম ঘরে থাকে মানে লগ্নে আর নবম 5 আর 9 তার মধ্যে নবম দৃষ্টিটা হচ্ছে সব থেকে ভালো দৃষ্টি, বাস ভালো দৃষ্টি, মানে ভাগ্যের নবম দৃষ্টিটা হচ্ছে সব থেকে ভালো দৃষ্টি। তাহলে আমি একটা তর্কের খাতিরে ধরে নিচ্ছি চন্দ্র আছে কর্কট রাশিতে, ঠিক আছে, চন্দ্র আছে কর্কট রাশিতে, তার মানে 7, 8, 9 বৃষ রাশিতে হয়তো বৃহস্পতি বসেছে, বৃষ রাশিতে বৃহস্পতি বসেছে, ঠিক আছে, সেই সময় বুধও ঢুকেছে বৃষ রাশিতে, ঠিক আছে, বুধ এই বিবাহের জন্য দায়ী। এবারে বুধ বৃহস্পতির যে কম্বিনেশন, যে লাইটটা বা তাদের যে ফোকাসটা সেটা গিয়ে পড়লো কোথায়, মানে বৃহস্পতি ক্যারি করলো বুধকে এবং এনলাইট করলো কোন জায়গাটাকে, 7th হাউসকে এনলাইট করলো। বোঝা গেল না? বোঝা গেল না? কোথাও অসুবিধা হলে আমাকে বলুন। আমি এক্সপ্লেন করে দেবো। আমি বুঝছি ব্যাপারটাকে। বলুন বলুন বলুন। চন্দ্র থেকে
আমাদের গোচরটা বিচার মানে যেটা আপনি বলেছেন প্রাধান্য দেওয়া উচিত, ঠিক আছে? মানে চন্দ্র যদি মানে চন্দ্র থেকে যদি আমরা পার্টিকুলার আপনি যদি বিবাহেকেই প্রেডিক্ট করতে চান, ঠিক আছে, গোচরে, তাহলে কিন্তু ওই যে বললাম সপ্তমপতি থেকে যত দূর, ওটা উপপদ বলে, উপপদটাকে বিচার করতে হবে। শুধু পার্টিকুলার যদি চন্দ্র বিচার করি, মানে বিবাহ বিচার করি, কিন্তু বিবাহ ছাড়া অন্য কোনো ইনসিডেন্টও যদি বিচার করি তাহলেও কিন্তু ফলটা ভালো মতো জানা যাবে। একদম। মানে চন্দ্রকে যদি আমি কর্কট রাশি দিয়ে, চন্দ্র যদি ওই সময় যদি মানে গোচর করে, এবার কর্কট রাশি একাদশ ঘরটা হচ্ছে আপনার বৃষ রাশি, এবার ওইখানে যদি বৃহস্পতি, আপনি বলেন কি বুধ আর বৃহস্পতি একসাথে বসে রয়েছে, বুধ বৃহস্পতি যদি একসাথে বসে থাকে তাহলে 2-7-11 কানেকশন রাশির সাপেক্ষে এমনি ভাবটা তৈরি হয়ে যাচ্ছে। একদম, একাদশ ভাব তো লাভ ভাব, কেন বললাম আমি একাদশ ভাব তো লাভ ভাব, একাদশই কেন বললাম, একাদশ ভাব হচ্ছে লাভের ভাব। এখানে 7-11 কানেকশন হচ্ছে, সপ্তম 7th ভাবের সঙ্গে 11th-এর কানেকশন হচ্ছে, তৈরি হয়ে গেল। এবার 11 কানেকশন হচ্ছে বলেই তবে তার বিবাহটা হচ্ছে বা লাভ, কোনো কিছুর সাকসেস, আমি বারবার বলেছি সাকসেসটা সবসময় দেখা হয় কোন হাউস থেকে? 11th হাউস থেকে। স্যার এখানে শুধু বৃহস্পতির দৃষ্টিতেই পড়ছে মানে সপ্তমে। হ্যাঁ অবশ্যই, মানে সেই হিসাবে কানেকশনটা তৈরি, সেই হিসেবেই তো হলো। এবারে দেখা গেছে যে লগ্ন সাপেক্ষে বিচার করে দেখা গেছে যে এর বুধ বিবাহের জন্য দায়ী। ধরা যাক এটা হচ্ছে কন্যা, তো মানে মিন 1 2 3 4 5 6 7, হ্যাঁ ধরুন এর কন্যা লগ্ন, কি লগ্ন, 4টা পুরোপুরি মাথার মধ্যে ধরে নিন। একজনের কন্যা মিন লগ্ন, কি লগ্ন? মিন লগ্ন। মিন লগ্নের সাপেক্ষে তার সপ্তমপতি কে হলো? কন্যা রাশি, বুধ হয়ে গেল। তাহলে তার ন্যাচারালি ইন জেনারেল তার বিবাহের কারক গ্রহ কোন গ্রহটা হবে? বুধ হবে, ঠিক আছে। এইবারে দেখা গেল তার কর্কট রাশি, মিন লগ্ন কর্কট রাশি, ঠিক আছে। এই কর্কট রাশির জন্য, কর্কট রাশি থেকে এবার গোচর বিচার করছি যে ওই টাইমে তারা বিচার করে দেখেছে যে অমুক সময় একটা বিবাহের যোগ হচ্ছে, আমরা কথা চাইছি যে অমুক সময় কি বিবাহ করা যাবে বা দেওয়া যাবে, বা এই সময়ের মধ্যে বিবাহের যোগ আছে কি, তখন আমরা স্পেসিফিক ডেটটা বলে দিতে পারছি যে চন্দ্র যখন কর্কট রাশিতে ওই 3 দিন স্টে করছে, ঠিক আছে, ওই সাপেক্ষে চন্দ্রের সাপেক্ষে একাদশ ঘরে বসে আছে কে? বৃহস্পতি, বুধ, যার নবম দৃষ্টিটা চন্দ্রের ওর কর্কটের সপ্তম ঘর শনির ঘরটাকে এনলাইট করে দিচ্ছে, যে কারণে বিবাহটা হচ্ছিল না। চন্দ্র সাপেক্ষে সপ্তমে শনির ঘর অবস্থান করার জন্য বা কোনো কারণে ওখানে যদি শনি বসেই থাকে, হচ্ছিল না, তো সেইটাকে এনলাইট করে দেবে কে না? কর্কট লগ্নের জন্য, চন্দ্রের লগ্নের জন্য এমনি বৃহস্পতি শুভ গ্রহ হবে, শুভ গ্রহ হবে, প্লাস এখানে অন্য একটা চলে আসবে, মানে একটা দৈরথ চলে আসতে পারে যে স্যার মিনের জন্য তো বৃহস্পতি ভালো নয়, কিন্তু যখন আমি গোচর বিচার করব তখন আমি শুধু টাইমিংটাকে বিচার করে দেবো যে হবে না হবে না, অন্যান্য ব্যাপারগুলো আমার এর ধর্তার মধ্যে আনলাম না। লগ্ন থেকে আমি বিচার করে দেখে নিয়েছি যে এর এই সময়ের মধ্যে বিবাহ হওয়ার চান্সেস আছে। আমি কী বিচার করেছি? আমি তার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা সব কিছু বিচার করেছি। বিচার করার পর তারা জানতে চাইছে টাইমিংটা কোন টাইমে হবে। তো আমি যখন দেখলাম যে তার সপ্তম ঘরের উপরে বৃহস্পতি বুধ এর ক্যারিং দৃষ্টিটা গিয়ে পড়ছে এবং চন্দ্র সাপেক্ষে একাদশ হয়ে যাচ্ছে বৃহস্পতি, চন্দ্রের জন্য তখন বৃহস্পতি শুভ ফল দেবে, তখন আর লগ্নের ব্যাপার আর আসবে না মাথার মধ্যে, তখন চন্দ্র সাপেক্ষে বিচার করে আমি বুঝতে পেরে যাব না এইটা জিনিসটা ঘটনাটা ঘটবে, ঠিক আছে। এবারে এই ঘটনাটা ঘটার পর এবার আমি আরেকটা জিনিসে আসি। এবারে এটা তো বিবাহটা ঘটে গেল, বিবাহটা হয়ে গেল। বিবাহটা হয়ে যাওয়ার পরে আপনাদের প্রশ্ন আসতে পারে, এটা আরও ডেপথের ব্যাপার, অনেক ডেপথের ব্যাপার, এই বিবাহটা কি ভালো হবে না খারাপ? এই প্রশ্নটা যদি কেউ করে তখন কিন্তু আবার এবারে চলে যেতে হবে লগ্নে, এবারে চলে যেতে হবে লগ্নে।
কেন বুধের লগ্নের জন্য বৃহস্পতি কিন্তু শুভ ফল দেবে না। তো যে ঘটনাটা ঘটিয়ে দিয়ে যাবে সেই ঘটনাটা কিন্তু পরবর্তীকালে কিন্তু সমস্যার কারণ হতে পারে। সুতরাং বিচার করে দেখে নিতে হবে, এখানে অষ্টকূট বিচার করে দেখে নিতে হবে যে সব গ্রহই তো প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে বলে না। আমরা যেমন মেডিসিন খাই, মেডিসিনের তো একটা সাইড এফেক্ট তো থাকে। ঘটনাটা ঘটে যাওয়ার পরে কি সেটা শুভ হবে না অশুভ হবে, এটা বলতে গেলে লগ্ন থেকে বিচার করে দেখে নিতে হবে। প্লাস যার সঙ্গে বিয়ে হচ্ছে তার সাথে অষ্টকূট মিলান করে দেখে নিতে হবে যে ঠিক হবে কি না। যদি 70% ঠিক থাকে তখন আমরা বলবো না বিবাহটাও ভালো হবে। দুটো প্রশ্ন হতে পারে, গোচর থেকে প্রশ্ন হতে পারে বিবাহ হবে কি বা এই টাইমে হবে কি, বললাম হ্যাঁ হবে। কিন্তু যদি প্রশ্ন আসে বিবাহটা ভালো হবে না খারাপ হবে, তখন কিন্তু গোচর বলবে না। গোচরের কাজ হচ্ছে বোমটা ব্লাস্ট করে দিয়ে চলে যাওয়া। তাতে সেখানে মরু অঞ্চলে বোমা বিস্ফোরণ হয়ে সেখানে জল এলো না কোনো মন্দির মসজিদে বিস্ফোরণ হয়ে সেখানে মানুষ মারা গেল, মানে অ্যান্টিসোশ্যাল কাজকর্ম হলো, সেটা কিন্তু দেখবে না গোচর। গোচর শুধু জাস্ট বলবে ইয়েস অর নো, ইয়েস অর নো। পরিষ্কার? একদম একদম। গোচরের ধারণাটা আজকে পরিষ্কার তো? আমি হ্যাঁ, রবি স্যার। টবিরগুলো কেন এই ফলগুলো বললাম, শুধু শুধু সময় নষ্ট করলাম বললাম, এগুলো বলতে হতো না, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য একটা জিনিস বলে দিলাম। এবার পরেরগুলো আপনারা জলের মতো করতে পারবেন, পরেরগুলো জলের মতো করতে পারবেন। আমি চন্দ্রমন্দ ছেড়ে দিই, আমি একটা অন্য একটা শুভ গ্রহের এতে যাচ্ছি। বৃহস্পতি আবার গন্ডগোল হয়ে যাবে, কেন বৃহস্পতির আবার পাওয়ার নেওয়া খুব মুশকিল। বৃহস্পতিকে ছেড়ে যেতে হবে আমাকে, শুক্র টুকরো যেতে হবে। প্রত্যেকটা গ্রহের এক একটা ফ্যাঁকড়া আছে, এক একটা প্রবলেম আছে। কেন বৃহস্পতির এনার্জি আমাদের হিউম্যান এনার্জির নিতে, মানে মানুষ নিতে পারবে না। ওই জন্য বলা হয় বৃহস্পতি যেভাবে বসে সেই ভাবকে ড্যামেজ করে। মানে কিরম ব্যাপার, ধরুন বৃহস্পতি মানে গুরু, আপনি আপনার টিচারকে সব জায়গায় নিয়ে নিয়ে বেড়াচ্ছেন। আপনি মাঠে খেলতে গেছেন, টিচারকে নিয়ে গেছেন। আপনি প্রেম করতে গেছেন, টিচারকে নিয়ে গেছেন। আপনি বন্ধুদের সাথে আড্ডা মারতে গেছেন, টিচারকে নিয়ে গেছেন। আপনি স্কুলে পড়তে গেছেন, টিচারের কাছে গেছেন। কোন জায়গায় গুরু কেমন ফল দেবে সেটা আপনি দেখুন। আপনি যখন টিচিংয়ের জায়গায়, বিদ্যার জায়গায় আপনি কিছু জানেন না, আপনি কোথাও ঈশ্বরের নাম গান হচ্ছে বা পণ্ডিতদের তর্ক হচ্ছে, সেখানে আপনার গুরু আপনার সাথে আছে, সেখানে আপনার কত কনফিডেন্স বাড়বে বলুন তো। কিছু হলে গুরু বলে দেবে এটা হবে, ওটা হবে। তারপরে নবমে যখন বৃহস্পতি এসে উপস্থিত হবে, তো আপনার উচ্চশিক্ষায় কে আটকায়, তাই না? কিন্তু পঞ্চমে যদি আপনার বৃহস্পতি এসে বসে, যেখানে প্রেম ভালোবাসার জায়গা, সেখানে গুরু এসে বসলো, তাহলে কিরম হবে ব্যাপারটা, তাই না? বৃহস্পতি আসছি না, আমি একটা শুক্র শুভ গ্রহ, ঠিক আছে? এইটার ব্যাপারটা আপনাদের বলে দিলে আপনারা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবেন। আমি শুক্রের দু একটা পয়েন্ট বলছি, হ্যাঁ, শুক্র কোথায় গোচর করলে কি ফল দেয়, কিন্তু সেই আবার মনে করিয়ে দিচ্ছি সকল জাতক জাতিকার ক্ষেত্রে প্রযোজ্য। কি দেখে? চন্দ্র দেখে, মানে রাশি দেখে। কি বললাম বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার একটা জিনিস পুরো আরও ভালো হয়ে যাচ্ছে না, যারা এই ভিডিওটা শুনবেন বা যারা দেখবেন, যে রাশিফল কোথা থেকে বিচার হয়। একদম একদম স্যার, ঠিক বলেছেন। যে এত পেপারে রাশিফল আসে, কোথা থেকে আসে? এত লোকের ভাগ্যের সাথে কিভাবে মিলে যায়? আর রাশিফল কাদের বেশি মেলে, কাদের মেলে না বলুন তো? যারা দুর্বল প্রকৃতির লোক তাদের রাশিফল বেশি মেলে, যারা সবল প্রকৃতির লোক তাদের রাশিফল মেলে না। কারণটা কি? মিলছে কিন্তু রাশিফল, বোথ সাইডেই রাশিফল মিলছে, কিন্তু তারা বুঝতে পারে না, ধরতে পারে না। কারণটা কি? যাদের মঙ্গল অতিরিক্ত স্ট্রং, মঙ্গল যাদের অতিরিক্ত স্ট্রং আছে, যাদের প্লাস যাদের চন্দ্র হচ্ছে কি বলবো, অক্ষিণ চন্দ্র,
ক্ষীণ চন্দ্র নয়, যাদের মনের দিকে জোর অনেক বেশি, কনফিডেন্স অনেক বেশি, তারা সব কাজ এমনিতেই জয় করতে পারে কনফিডেন্সের দ্বারা, তাদের কোনো কিছু প্রয়োজন হয় না। কিন্তু যারা এটা হবে ওটা হবে হবে করে, কারা করে? যাদের চিন্তা ভাবনার জায়গাটা দুর্বল, মনের দিক থেকে যারা একটু দুর্বল প্রকৃতির, তাদের রাশিফলটা বেশি মিলবে, কেননা ইম্প্যাক্টটা সব থেকে বেশি পড়ে মনের মধ্যে, তাই না? আচ্ছা, এবার আমি শুক্রের ব্যাপারটা বলি। জন্মরাশিতে শুক্রের অবস্থানকালে আরাম লাভ, সুখাদ্য লাভ এবং সুনিদ্রা হয়। দ্বিতীয় স্থানে সম্মান লাভ, আয় বৃদ্ধি, সুখ লাভ। তৃতীয় স্থান বলছি না, চতুর্থ বলছি না, পঞ্চম বলছি না, ষষ্ঠে চলে যাচ্ছি। ষষ্ঠ স্থানে জন্মরাশি ষষ্ঠ স্থানে শুক্রের অবস্থানকালে দুশ্চিন্তা, মর্যাদাহানি, স্ত্রীর বা স্বামীর অসুখ সূচিত হতে পারে। আগে কি ফল পরের ব্যাপার, ভালো খারাপটা বোঝার চেষ্টা করুন, কোথায় ভালো হলো কোথায় খারাপ হলো। শুক্র তো একটা নৈসর্গিক শুভ গ্রহ, শুক্র তো একটা নৈসর্গিক শুভ গ্রহ, তাই নয় কি? শুভ করে শুভ ফল দিচ্ছে। সব সময়ের জন্য শুক্র শুভ গ্রহ, শুক্র কখনো অশুভ গ্রহ কেউ বলবেন না। শুক্র হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ, অ্যাজ ওয়েল অ্যাজ জুপিটার, অ্যাজ গুড অ্যাজ জুপিটার, ঠিক আছে? তো শুভ গ্রহ যখন শুভ স্থানে আসবে, রবির অপোজিট কিন্তু, রবিকে আমরা বলেছি নৈসর্গিক পাপ গ্রহ, তাই সে 6, 8, 12তে ভালো ফল দিয়েছে, কিন্তু 1, 5, 9 এইগুলোতে কিন্তু তার ভালো ফল আমরা পাইনি। কিন্তু শুক্র কিন্তু ভালো জায়গায় ভালো ফল দেবে, খারাপ জায়গায় খারাপ ফল দেবে। বোঝা গেল অরিজিৎ? মানে যেহেতু শুক্র হচ্ছে আর বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ, সুতরাং যখন এই 6, 8, 12 দিয়ে যখন গোচর করবে চন্দ্রের সাপেক্ষে, তখন ওই ভাবগুলোর হানি ঘটাবে, ওই ভাব রিলেটেড আমরা সমস্যা পাবো জাতক জাতিকার। এবারে ব্যাপারটা এখানে আরেকটু খেলা আছে, এবার আরো ডিপে ঢুকবো। তো এটা যে আমি প্রিলিমিনারি ক্লাস হলে আমি এটা বলে ছেড়ে দিতাম, ঠিক আছে? আস্তে আস্তে আমি ধাপে ধাপে নিয়ে যাচ্ছি, কিন্তু কারকভাবে যখন অবস্থান করবে, যখন কেউ কারকভাবে অবস্থান করবে, তখন কিন্তু অতটাও খারাপ ফল দেবে না, তখন কিন্তু ভালো ফলই দেবে। শুক্রের কারক ভাব কোনটা, মানে কারক ঘর কোনটা? সপ্তম। শুক্রের প্রয়োগ কোন ঘরে হয়, কোন হাউসে হয়? শুক্র কিসের? সপ্তম তো বিবাহ, কিন্তু বিবাহের পরবর্তীকালে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কোন হাউসে হয়? 12 নম্বর ঘর। 12 নম্বর ঘর। তাহলে শুক্র যখন দ্বাদশ ঘরে অবস্থান করবে, ঠিক আছে, ওই জন্য মীন রাশিতে উচ্চস্থ হয়ে যায়। মীন রাশিতে শুক্র, কি সুন্দর বললেন, দেখেছেন কত সুন্দর একটা পজিটিভ পয়েন্ট বেরোলো। এইগুলো নিয়ে কত রিসার্চ করার, কত ভাবার ব্যাপার আছে। শুক্র কেন 12তে গিয়ে উচ্চস্থ হয়ে যায় না? 12 নম্বর ঘরটা তো বেড প্লেজারের ঘর, শয্যা সুখের ঘর, ঠিক আছে, কিন্তু ব্যয়েরও ঘর, ওখানেই ব্যয় হয়, জীবনী শক্তির ব্যয় ওইখানেই হয়। এনিওয়ে, তো আমি আর ডেপতে যাচ্ছি না, আমি শুধু এইটুকুনি 12 নম্বর ঘরটাকে আমি আলাদা করে দিলাম কারক ভাবের জন্য। বাদ বাকিগুলো আমি একবার বলছি, আপনারা একটু খেয়াল করার চেষ্টা করুন। জন্মরাশিতে শুক্রের অবস্থানকালে আরাম লাভ, সুখাদ্য লাভ এবং সুনিদ্রা হয়। দ্বিতীয় স্থানে জন্মরাশি দ্বিতীয় স্থানে শুক্রের অবস্থানকালে সম্মান লাভ, আয় বৃদ্ধি, সুখ লাভ হয়। অনেক পয়েন্ট এখানে মিসিং, কিন্তু আপনারা এখানে ক্যালকুলেশন করবেন, এ তো এ বইয়ের মতো বলে বেরিয়ে দিয়ে চলে যাবে। আপনারা বুঝুন শুক্র কিসের কারক। শুক্র হচ্ছে যেরকম 12 হাউসের কারক, শৌখিনতার কারক, শৌখিনতার কারক গ্রহ, শখ, আহ্লাদ, সৌন্দর্য, ভোগ, এইগুলোর কারক তো। যানবাহন, একদম একদম এইগুলোর কারক তো, তাই না? মানে ধনস্থানে যখন শুক্র এসে অবস্থান করবে, শুক্রের জন্য তো আমরা কোন ঠাকুরকে ডাকি বলুন তো? মা লক্ষ্মী। কি বলে 10 মহাবিদ্যার মধ্যে?
অষ্টলক্ষ্মী তো স্যার শুনেছি, এটা কমলা। হ্যাঁ, যেমন কমলা। চন্দ্রের জন্য হুম। ভুবনেশ্বরী, শুক্রের হুম। জন্য আমরা কাকে, কোন দেবীকে প্রসন্ন করলে তিনি সন্তুষ্ট হবেন, নেগেটিভ ফল দিচ্ছিল পজিটিভ ফল দেবে। আসবো, আমি পরে ক্লাসে আসবো, বলে দেবেন যে স্যার পুরো ডেইটিগুলোকে বলে দিন এবং তার সঙ্গে কোন কাকে কিভাবে কোন মহাবিদ্যার মাধ্যমে কিভাবে অ্যালাইন করতে হয়, কী কী দিয়ে অ্যালাইন করতে হয়, কীভাবে করতে হয়। শুধু গিয়েই তো দাও দাও করলে হবে না, নিশ্চয়ই যেরকম মোবাইলের পাসওয়ার্ড থাকে, আপনার পাসওয়ার্ড 2346, আমি যদি ওই 6342 করি, আমি 4টে ডিজিটই পেয়ে গেছি, কিন্তু কোনটার পরে কোনটাকে মারতে হবে জানি না, তাহলে মোবাইলের লকটা কি খুলবে? এই ডাইমেনশনগুলো এমনভাবে সাজানো আছে, আপনি যদি পরপর সঠিক জায়গায় ঠিক ঠিক টাইমে ঠিক ঠিক জিনিসটা হিট করতে পারেন, আপনার জন্য সেই ডাইমেনশনটা খুলে যাবে। স্ত্রী পুত্র এক একটা সবই ওই ডাইমেনশনই ভাবুন, এক একটা দরজা, সেগুলো খোলার জন্য সময়ের অপেক্ষা করতে হবে আর সঠিক বাটনটা সিকোয়েন্সে প্রেস করতে হবে। একবার মা কালীর কাছে দৌড়বো, একবার শিবের কাছে দৌড়বো, একবার নারায়ণের কাছে দৌড়বো, এই করলে হবে না। বুঝলেন স্যার কী বলছেন? সব ঠাকুরই তো এক, সব ঠাকুরই এক, সব দেবতা এক, তাহলে আপনাকে ব্রহ্মজ্ঞানে পুজো করতে হবে। আপনার ভাবটা সর্বকালের জন্য যদি ওই ভাব থাকে, তাহলে আপনার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি সব দেবতাকে আলাদা আলাদা পুজো করেন, দুর্গা পুজোর সময় দুর্গা ঠাকুরের মন্দিরে যান, কালী পুজোর সময় কালী মন্দিরে যান, সব কিছু পালন করেন, আলাদা আলাদা পালন করেন। আবার যখনই আপনাকে কোনো কিছু করতে বলা হবে, কোনো কিছু গাইডেন্স দেওয়া হবে, তখনই আপনারা সবই তো এক, সব এক করলেই হয়ে গেল। এটা আপনারা কখন করে নেন? নিজেদের ইচ্ছে মতো করে নেন, নিজেদের ইচ্ছে মতো, নিজের যেটা সুবিধা হয়, যেটা কমফর্ট হয়, সেটা তখন নিজের মতো নিজের মনকে বুঝিয়ে দেন। আর সামনের জ্যোতিষটা খারাপ, ভুল বলছে, জ্যোতিষ ভুল বলে না। আপনারা সবসময় শর্টকাট ওয়েটা খুঁজে নিতে চান, তাই আমাদের কাজ কি? মানুষকে সঠিকভাবে গাইড করা, সে যেটা বিশ্বাস করে তাকে সেই পথেই এগিয়ে দেবে। কেউ যদি নাস্তিক হয়, তার বিশ্বাসে আঘাত আনবেন না, কেউ আস্তিক হয়, তার বিশ্বাসে আঘাত আনবেন না। যদি কেউ আস্তিক হয়, ঈশ্বরে বিশ্বাস আছে, তাকে রাস্তাটা ধরিয়ে দেবেন যে আপনি যদি নিয়মে মানেন, সব কিছু মানেন, মেনে চলেন, তাহলে আপনি ঠিকভাবে নিয়ম মানুন। আর যদি না মানেন, আপনাকে কিছু মানতে হবে না। কিন্তু আপনি ওই দু নৌকায় পা দিয়ে চললেই কিন্তু আপনার সমস্যা, কখনো এটা কখনো ওটা, কখনো এটা, আজকে এর কথা শুনে এটা করছেন, কালকে ওর কথা শুনে ওটা করছেন না। একটা কিছু পালন করুন, নির্দিষ্ট নিয়মে পড়াশোনা করুন, হয়ে যায়। এনিওয়ে, অন্যদিকে চলে গেলাম। তো এখানে দ্বিতীয় স্থানে অবস্থানকালে তাহলে কি হবে? ধনলাভ হবে। দ্বিতীয় স্থানে শুক্রের অবস্থানকালে তখন যদি আমি মাতা কমলা একটা রেমেডি করি, ডেফিনেটলি কাজ হবে, সেগুলো পরে আসবো। আয় বৃদ্ধি হবে, কেন? সেকেন্ড হাউস ধনস্থান, ঠিক আছে। সুখ লাভ, সুখস্থানও বলা হয়। আচ্ছা, তৃতীয় স্থানে শুক্রের অবস্থানকালে অপ্রত্যাশিত লাভ, হঠাৎ করে লাভ হতে পারে, ঠিক আছে। চতুর্থ স্থানে অবস্থানকালে ভাগ্যোন্নতি হবে, যানবাহন লাভ হতে পারে, কোনো কিছু যানবাহন লাভ হতে পারে, ঘুরতে যেতে পারেন, কারোর যানবাহন কিনতে চাইছে, কেউ কিনতে চাইছে, ওই সময় হয়ে যেতে পারে। হাউসে ফোর্থ হাউস রিলেটেড আসবে, যানবাহনটা কোথায় আসবে? বাড়িতেই আসবে, একদম ঠিক আছে। একদম। তো ফোর্থ হাউসে যখন শুক্র ট্রানজিট করছে, কার থেকে? চন্দ্র থেকে। যখন চন্দ্র থেকে যখন ফোর্থ হাউসে ট্রানজিট করবে, তখন কিন্তু লগ্ন থেকে ফোর্থ হাউসে হলে কিন্তু হবে না যে তা না, লগ্ন থেকে ফোর্থ হাউসে হলেও হবে। চন্দ্র থেকে হলে ইনস্ট্যান্ট হবে, ইনস্ট্যান্ট হয়ে যাবে, তখন মানে তাৎক্ষণিক ফলটা পাওয়া যায়। তাৎক্ষণিক ফল, মানে যাদের ইনস্ট্যান্ট রেজাল্ট চাই, তাদের ইনস্ট্যান্ট দেওয়ার জন্য হবে কি হবে না, ছেলে পাস করবে কি করবে না, মেয়ের বিয়ে হবে এই সময় হবে কি হবে না, আমার রেজাল্ট ভালো হবে কি হবে না। ইভেন যারা নারী জ্যোতিষ করেন, তারপরে যারা ওই কী বলে একদম টাইমিং ধরে বার করেন, তারা কি করেন, আমি যদিও করি না, হোরারি আমি করি না, যারা হোরারি করেন, অনেক কনফ্লিক্ট আছে, তো তবুও যারা বড় বড় হোরারিবিদ, যারা সব কিছু সব প্যারামিটারগুলো মিলিয়ে করেন, হোরারি অ্যাস্ট্রোলজারের কাছে যদি আপনি যান, যিনি প্রকৃত হোরারি করতে পারে, তার ভিজিট কত টাকা হবে বুঝতে পারছেন? যেরকম কেউ অপারেশন করার জন্য কারোর কাছে যেতে হয়,
ছোটোখাটো ডাক্তার, বড় ডাক্তার, কেউ যদি প্রকৃত হোরারি মানে যারা একদম নিয়ম অনুযায়ী করবে, সব আমিও বলবো, আমিও করি, বলে রাম বলবে, শ্যাম বলবে, হোরারি করতে হলে আপনি এই সময় আপনার হাতে কি আছে, কি আপনার পাশে কি আছে সেটাও বলে দেওয়া যাবে হোরারি করে। আমার একটা কোশ্চেন আছে স্যার, করবো এই হোরারি হালকার উপর? আসছি পরে আসছি এক মিনিট, একটু দাঁড়ান, আমি একটা ব্যাপারটা জাস্ট কমপ্লিট করে দিই। কিন্তু আজকালকার দিনে কেউ তো এত খাটে না, এত সময় কারণ নেই। একজন অ্যাস্ট্রোলজার দেখাতে এসে আপনাকে নিশ্চয়ই একদিন সম্পূর্ণ টাইম দেবে না, সে আসবে সন্ধ্যে 6টার সময়, 7টা সাড়ে 7টার মধ্যে তাকে ছেড়ে দিতে হবে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টা, তার মধ্যে তার সারা জীবনে সব কিছু বলে দিতে হবে। সে এক্সপেক্ট করে আপনাকে 1000 টাকা ভিজিট দেবে, 2000 টাকা ভিজিট দেবে, যা হোক দেবে, তার 1-1.5 ঘন্টার মধ্যে আপনাকে সব বলে দিতে হবে। এটা কি সম্ভব যে আপনি সব কিছু তার বলবেন, সব রকম ক্যালকুলেশনস করে? বলেন সফটওয়্যার তো সব দেওয়া আছে, তাহলে সফটওয়্যার থেকে একটা প্রিন্ট আউট নিয়ে দিয়ে দিতে হবে, যা বেরিয়েছে তাই। এখন এরকম প্রচুর জ্যোতিষ আছে, আমি দেখি তো, ওরে বাপ রে বাপ, জ্যোতিষ মানে সব তাবড় জ্যোতিষ। যাবেন, নাম জিজ্ঞেস করবে, ডেট অফ বার্থ, টাইমিং, ব্যাস সঙ্গে সঙ্গে টাকাস করে বেরিয়ে গেল, ফর করে প্রিন্ট আউট বেরিয়ে গেল, এই দিন 2000 টাকা হয়ে গেল। ওদের সব লেখা আছে। আপনার এই ওই দুটো একটা কথা বললো কি বললো না, আপনি জানেন বিশাল জ্যোতিষ দেখার, ওদের সব লেখা আছে। কতটুকুনি প্রোগ্রাম ওর মধ্যে ভরা থাকতে পারে? সে কি স্থান, কাল, পাত্র বিচার করতে পারবে? একটা সফটওয়্যার কোনো দিন পারবে স্থান, কাল, পাত্র বিচার করে উত্তর দিতে? আপনি দেখছেন একটা 12 বছরের ছেলের বিবাহের যোগ আছে, ওই সময় গোচার করে দেখা যাচ্ছে যে বিবাহের, আমি যা বলছি সব কিছু ম্যাচ হয়ে যাচ্ছে। আপনি বলে দেবেন যে তার বিবাহের যোগ আছে? আপনি তো মানুষ হিসেবে কোনোদিনও বলতে পারবেন না। কিন্তু ওই ডেটাটা যদি কম্পিউটারে পুট করা থাকে, কম্পিউটার এটাই বলবে, তাও বয়স দেখে না বলতে পারে। কিন্তু ধরুন কোনো একটা দেশে যুদ্ধ চলছে, বা কোনো একটা দেশে কোনো গন্ডগোল চলছে, বা কোনো একটা জায়গায় এমন কোনো সিচুয়েশান আছে তার বাড়ির কেউ মারা গেছে ওই সময়, বা যে মেয়েটির সঙ্গে বিবাহ হবার কথা হচ্ছে তার বাড়ির কেউ মারা গেছে, তাদের অসুখ চলছে, হয়ে যাবে? হবে নিশ্চয়ই না। তাহলে সফটওয়্যারের দ্বারা সব কিছু বিচার করা সম্ভব না। হ্যাঁ, অনেকাংশে কি পুরোটাই ম্যাথমেটিক্যালি গ্রাফ টাফগুলো বার করে দেওয়া সম্ভব, কিন্তু গোচর কিভাবে দিয়ে, পারফেক্ট টাইম কিভাবে দিয়ে সব কিছু বলা যাবে, এগুলো তো আমাদের নিজেদেরকেই করতে হবে না। ঠিক আছে, তাহলে গোচরের আমি বেসিক ধারণাটা আমি বোঝাতে পেরেছি তো, যে কারক ভাব শনি যদি কর্মের ভাবে অবস্থান করে, দশম ভাবে অবস্থান করে, খারাপ ফল দেবে না? যেহেতু শনি স্যার কর্ম মানে বলুন, কনফিডেন্সটাই তো আমি দিলাম, লজ্জা পাওয়ার কি আছে, ভয় পাওয়ার কি আছে, বলতে হবে তো। না মানে শনি হলো মানে কখনো ইয়ে হবে না, কনফিডেন্স লুজ করবে না। ভাবের ঘরে খারাপ ফল দেবে। আচ্ছা, নিজের ঘরে আছে, কি বললাম বোঝা যাচ্ছে? ভাবের ঘরে এসে নিজের ঘরকে কেউ ড্যামেজ করে, যেমন শুক্র, যেমন বললাম দ্বাদশ ঘরকে খুব একটা প্রবলেম দেবে না। বৃহস্পতি আমি কি বলেছি, বৃহস্পতি যেভাবে বসে সেই ভাবকে ড্যামেজ করে তো। কিন্তু বৃহস্পতি নবমে কি করবে? আমি বৃহস্পতির নবমের গোচরটা শুধু পড়ে শোনাচ্ছি। জন্মরাশির নবম স্থানে বৃহস্পতির অবস্থানকালে কর্মে সাফল্য, প্রতিভা বা গুণের স্বীকৃতি লাভ, দানশীলতা, জনপ্রিয়তা লাভ, শুভ ফল লাভ হয়। সব শুভ বললো। এটার আমি পুরোটা আপনাদের পাঠিয়ে দেবো, পুরো চার্টটা করে আপনাদের পাঠিয়ে দেবো, কোথায় কোন গোচরে কি ফল দেয় না ফল দেয়। আমি কিন্তু চার্টটা আপনাদের, আমি এত করে সময় নষ্ট করাতে চাই না, সব করে দিচ্ছি না। আমি থিওরিটা বুঝিয়ে দিয়েছি, প্র্যাকটিক্যালটা আপনারা করে নেবেন। আর তার যা হেল্প লাগবে টুকটাক, মানে বইয়ের যা কথা সেগুলো আমি বলে দেবো, মানে নোটসের যা কথা আমি বলে দেবো, দিয়ে দেবো আপনাদের। বাকিটা এবার দিমাগ খাটাতে হবে।
এইবারে এই বইয়েতে কোথাও লেখা নেই, এবার আমি নিজের কয়েকটা কথা বলবো। নিজের কয়েকটা কথা বলবো মানে এটা গোচর থেকে, এবার গোচর ব্যাপারটা মাথা থেকে হাঁটিয়ে দিন, গোচর ফোচর ভুলে যান, এটা লগ্নেও ভাবুন, গোচরেও ভাববেন। আমি জ্যুতি ফল বলব, ডুয়াল, কয়েকটা জিনিস, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। একটা দুটো বলে দেবো, বাকি আপনারা ধরে নেবেন, সব বলতে হবে না। ধরা যাক শনি আর বুধ, শনি আর বুধ, ঠিক আছে, শনি বৃহস্পতি, এদের দিয়ে আমি বোঝাচ্ছি। ধরা যাক শনি বৃহস্পতি কর্মের জায়গায় এসে অবস্থান করছে দশমে। ন্যাচারালি কর্মফর্ম বলে যান, শনি বৃহস্পতি একসাথে থাকলে কি ফল দিতে পারে আপনাদের মনে হয়? যে কোনো জায়গায় শনি বৃহস্পতি কিরকম ফল দিতে পারে? স্যার আমার মনে হয় স্যার থিওরি এবং প্র্যাকটিক্যাল জ্ঞান তার মধ্যে দুটোই স্যার থাকবে এক কথায়। যেহেতু প্র্যাকটিক্যাল জিনিস সবসময় শনিকে বোঝায় এবং থিওরি মানে বই পড়াটাকে জুপিটার বোঝায়, তার মধ্যে প্র্যাকটিক্যালটাও থাকবে, থিওরি জ্ঞানটাও থাকবে। ভেরি গুড, ভালো একটা পয়েন্ট পাওয়া গেল। এই যে শনি হচ্ছেন প্র্যাকটিক্যাল আর বৃহস্পতি হচ্ছে থিওরিটিক্যাল। বৃহস্পতি প্র্যাকটিক্যাল নয় এরম ব্যাপার নয়, কিন্তু বেশি প্র্যাকটিক্যাল, এই কথাটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, হিস্টোরিক্যাল জ্ঞান বেশি থাকবে, মানে মানে পৌরাণিক জ্ঞান বেশি থাকবে। পৌরাণিক জ্ঞান মানে শাস্ত্রের জ্ঞান, শাস্ত্র, পৌরাণিক কথাটা ঠিক না, শাস্ত্রের জ্ঞান। পৌরাণিক মানে শুধু পুরাণ থেকে পাওয়া যে জ্ঞান সেটা, ঠিক আছে। পুরাণ অনেক আছে আমাদের, ঠিক আছে। যাই হোক, এক্সপানশনের ব্যাপারটা আমি একটু বলি। এক্সপানশনের ব্যাপার বলতে কি, বৃহস্পতি লম্বা জিনিসের কারক, মানে দীর্ঘ সময়ের কারক। শনি হচ্ছে সুদীর্ঘ সময়ের কারক। তার মানে বৃহস্পতি শনি, থট প্রসেসটাকে কাজে লাগায়। বৃহস্পতি শনি কি করে? লেন্দি করে। তার মানে যে জায়গায় লেন্থের প্রয়োজন, যে সমস্ত কাজে অনেক সময় ধরে করতে হয়, তাদের জন্য কিন্তু বৃহস্পতি শনি খুব ভালো। যেখানে কোর্ট কাচারির কেস হয়, মানে ওকালতি, একটা উকিল কত তাকে খাটতে হয় একটা কেসের জন্য, লড়ে 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 একটা কেস 5 বছর 10 বছরও চলতে পারে, আরও বেশি চলে, অনেক কেস আছে। অনেক পড়াশোনা করতে, অনেক সময় ধরে কাজটাকে লেগে পড়ে থাকতে হয়। যারা তারপরে ধরুন এই কোর্ট কেসের যারা হিসেব রাখছে, যারা ওই কী সব কোর্টের যারা এই সমস্ত হিসেব টিসেবগুলো রাখে, মানে কেস ফাইল সাজানো পাজানো, কাগজপত্রগুলো ঠিকঠাক রাখা, মানে এক ইতিহাসগুলোকে পুরো যারা মেনটেন করে, ওখানকার যারা স্টাফ হবে, যাই হোক, এই ধরনের কাজ। বা একজন বিজ্ঞানী কোনো একটা কিছু আবিষ্কার করছে, আজকেই গেল, কালকে আবিষ্কার করে পরশুদিন থিসিস জমা দিয়ে দিল, এরম ব্যাপার কি? এরম তো ব্যাপার নয় না। তাকে দীর্ঘ পড়াশোনা করতে হয়, দীর্ঘ তাকে প্র্যাকটিস, রিসার্চ করেই যেতে হয়, করেই যেতে হয়। বৃহস্পতি তো রিসার্চ, শনি অ্যাকুরেসি, তাই না? তাহলে বৃহস্পতি শনি স্টেবিলিটি, যে কাজটা কেউ বলে আমার স্থায়ী চাকরি হবে, কেউ বলে না আমার স্থায়ী চাকরি হবে কারোর। এবার চিন্তা করুন, যে জবে ইন্টারভিউ দিতে যাচ্ছে সেই সময় শনি বৃহস্পতি ট্রানজিট করছে তার দশমে, তাহলে তার স্থায়ী চাকরি হবে, ফিক্সড চাকরি হবে। বা কেউ বলছে যে আমি কোন সময় অ্যাপ্লাই করলে আমার চাকরির একটা স্থির, মানে ফিক্সড হওয়ার জায়গা আছে, মানে আমার টেম্পোরারি জবটা আমি যদি এখানে অ্যাপ্লাই করি, আমার এই চাকরিটা স্থায়ী হওয়ার জায়গা আছে, সেটা করব না, কোন সময় করলে এই অ্যাপ্লাইটা করলে আমার জন্য সুবিধা হবে।
ছেলে বা মেয়ে দীর্ঘকালীন পড়াশোনা করতে বাইরে যাবে, 5 বছরের কোর্স, 3 বছরের কোর্স, কোন সময় তাকে বিদেশে পাঠালে সুবিধা হবে? ওই সময় দেখা গেল 12th মানে বিদেশ, দ্বাদশে 9th হাউসের সাথে 12 হাউসের একটা রিলেশন চলে আসলে পড়াশোনা। আচ্ছা, আজকে ওইটাও করাবো বলেছি না, ওটাও একটুখানি বলে দেবো, এর সঙ্গে রিলেটেড। এই দিকটা যে বড্ড বেশি লেন্থ হয়ে যাচ্ছে, এইটাকে ছেড়ে দিই, দিয়ে আমি ওই দিকটায় চলে আসি। তো দু একটা যোগ আমি এটা বলে দিই, বলে দিলেই বোঝা যাবে। তার মানে বোঝা যাচ্ছে তো, বৃহস্পতি শনি কি করবে? লং টার্মের খেলায় নিয়ে যাবে, স্থায়ী খেলায় নিয়ে আসবে। বুধ আর শনি, বুধ হচ্ছে বুদ্ধি, ঠিক আছে? আচ্ছা, নৈসর্গিক চার্টে বুধ কোন কোন ঘরের কারক? 3 আর 6। 3rd হাউস 6th হাউস। শনি কোন কোন ঘরের কারক? শনি হচ্ছে 10th আর 11th, অষ্টম ঘরকেও কন্ট্রোল করে। স্যার 6 নম্বর ঘটনা কোনটা, 3 নম্বর 6 নম্বর? কালপুরুষের কুণ্ডলিতে বুধ কত নম্বর ঘরের কারক? 3 আর 6। 3rd হাউস আর 6th হাউস। 6th হাউস। তার মানে 3 নম্বর আর 6 নম্বরের খেলা কিন্তু খেলবে বুধ। 3 মানে নিজের চেষ্টার জন্য নিজের উদ্যম, 6 মানে হেলথ, 6 নম্বর মানে হেলথ, রোগ, 9 নম্বর মানে দীর্ঘস্থায়ী, 9 নম্বর মানে দীর্ঘস্থায়ী, মানে শনি, 9 নম্বর না, সরি, শনি মানে দীর্ঘস্থায়ী। বোঝা যাচ্ছে তো? যখনই বুধ শনি কানেক্ট করলো, তখন দীর্ঘস্থায়ী রোগের দিকে নিয়ে যাবে। এই চন্দ্র সাপেক্ষে যদি 6th-এ বুধ শনি ট্রানজিট করলো, কি বললাম বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে তো স্যার জাতক জাতিকার ওই সময় মানে নার্ভের প্রবলেম যদি ধরা পড়ে, সেটা তো দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে। দীর্ঘস্থায়ী হতেই পারে। এবার সকল জাতক জাতিকার ক্ষেত্রে প্রযোজ্য তো এটা, সবার কি হয়ে যাবে? না না না, সেক্ষেত্রে হবে না। সবার কি হয়ে যাবে? কারক তার ক্ষেত্রে হবে। এইবারে দেখতে হবে ন্যাচারালি, এটা তো এটা কালপুরুষের ছক থেকে এই ক্ষমতা, একটা ভাইরাসের মধ্যে এই ক্ষমতা আছে, ওই ভাইরাসটা এফেক্ট করবে কি না। যার আগে পক্স হয়ে গেছে তার তো আর পক্স হবে না, তাই না? পক্স যার, চিকেন পক্স যার হয়ে গেছে, তার কি আবার চিকেন পক্স হবে? কি করে হবে? তার শরীরে তো মানে তৈরি হয়ে গেছে, লেয়ারটা, প্রোটিনের লেয়ারটা ওর ডিকোড করে নিয়েছে, ওটাকে আর তো ভাঙতে পারবে না। কিন্তু যে ভাইরাসটা ঢুকছে, যার প্রোটিনের কোড করা হয়ে গেছে, আগে যার হয়ে গেছে, ভাইরাসটাকে যখন চিনে গেছে, তখন আর ওই ভাইরাসটাকে বডি কি করে দেবে? ওর তো অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, তার হবে না। কিন্তু যার নেই তার হবে, যার নেই তার হবে। তার মানে কি? শনি যদি কারোর ইন জেনারেল 8th-এর লর্ড হয়, শনি যদি কারোর ইন জেনারেল 6th-এর লর্ড হয়, 6th-এর লর্ড শনি কখন হবে? সিংহ রাশির জন্য শনি 6th-এর লর্ড হবে। মানে সিংহ রাশি মানে সিংহ লগ্ন, কারোর সিংহ লগ্ন, ঠিক আছে? সিংহ লগ্নের জন্য সে অটোমেটিক শনি, রবির লগ্নের জন্য শনি অলরেডি খারাপ। কি বললাম বোঝা যাচ্ছে? সিংহ লগ্নের জন্য শনি অলরেডি 6th-এর লর্ড, এবং তার সাথে সাথে সিংহ থেকে সপ্তম কে হয়ে যাবে? শনি, কুম্ভ রাশি।
তার মানে সপ্তমের মারক, মানে সপ্তম মানেই মারক, সপ্তমে মারকত্ব আরো প্রবলভাবে বৃদ্ধি পেয়ে প্রবল, যাচ্ছে। মারকত্ব প্রবল হয়ে যাবে। হুম। তার মানে সিংহ লগ্নের জন্য শনির মধ্যে অলরেডি কি, অলরেডি রেডি হয়ে আছে, নেগেটিভ হয়ে রেডি হয়ে আছে। এই রকম অবস্থায় তার ষষ্ঠে, মানে ষষ্ঠে গিয়ে বুধ আর শনি ট্রানজিট করলো। শুধু ট্রানজিট দেখলেই হবে না, ট্রানজিটটা এফেক্ট করার মতো ক্ষমতা আছে কিনা সেটাও দেখে নিতে হবে। সেটা দেখার জন্য তো আমাকে বুঝতে হবে, চারটা বুঝতে হবে। হিট তো ও তো ফায়ার করবেই, ও তো রোগ দেবেই, কিন্তু রোগটা স্টেবল হবে কি হবে না সেইটা, মানে দীর্ঘস্থায়ী ফলটা লগ্ন বলবে, কিন্তু স্বল্পকালীন ফলটা কে বলবে? ট্রানজিট বলবে। ভাইরাল ফিভার দিয়ে বেরিয়ে চলে যাবে ওই সময়ের মধ্যে, ওই সময় একটা 3 দিনে একটা ভাইরাল ফিভার দিয়ে বেরিয়ে চলে যাবে। দেখবেন একসাথে যখন ভাইরাল ফিভার আসে প্রচুর লোকের ভাইরাল ফিভার হয়ে যায়, হয় না? হ্যাঁ হ্যাঁ স্যার। ভাইরাল ফিভার যখন বলছি এর মধ্যে স্যার ডিগ্রির কোনো ব্যাপার আছে, মানে কতটা ক্ষমতাশীল ওটা সবই দেখুন। জ্যোতিষ আপনি কিভাবে বিচার করবেন আপনার ব্যাপার, আপনি তো জ্যোতিষ। আমি একদিন আমি আর আমার গুরু ভাই বসে আছি, তো বলেই ফেলছি, তো মানে আমাদের যিনি তন্ত্রগুরু ছিলেন গুরুদেব, তো এক ভদ্রমহিলা ঢুকেছেন, ঢুকে তার কাহিনী বলছেন। কাহিনী বলতে বলতে, আমি তো খুব অনেক ছোটোবেলা থেকে এগুলো করছি, তো একজন ভদ্রমহিলা ঢুকে বলছে, তার দুঃখের কথা বলছে। গুরুদেব তখন মজা করে বলছে, এই দুটো ওঝা বসে আছে, তোর এক্ষুনি সর্বনাশ করে দেবে, তুই এদের সামনে বলছিস কেন? সে বয়স্ক ভদ্রমহিলা, মানে বুড়ি দিদিমা, সে কান্নাকাটি শুরু করে দিয়েছে, তুমি বাবা তোমরা আমার ক্ষতি করো না বাবা। গ্রামের মানুষ সহজ সরল সাধারণ তো, মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমরা বলছি আমরা তো শিখছি সবে, বলে না বাবা তোমরা আমার ক্ষতি করো না। আর উনি কী হাসছে। আমি বলছি না মা তুমি চিন্তা করো না, আমরা ওরকম কিছু করবো না, কিছু না বাবা, কিছু করো না বাবা, কিছু করো না। সেই রকম ব্যাপার যে বিচারটা করবেন, আপনি কিভাবে বিচার করবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কতটা এফোর্ট দিয়ে বিচার করবেন। আর একটা জিনিস আপনাদের আজকে বলে দিই জ্যোতিষের ক্লাসে, জ্যোতিষ যত এফোর্ট দিয়ে বিচার করবে তত পুঙ্খানুপুঙ্খ ফল হবে এবং সেটা ফলবে। সবই তো উপরওয়ালার ব্যাপার, আপনিও আপনার কর্মটাও এখানে অ্যালাইন হবে। আপনি যখন কোনো কিছু জোর দিয়ে বলবেন তখন তার মধ্যে আপনার ইচ্ছা শক্তিও চালনা হয়ে যাবে। বলা হয় না যেটা চাওয়া হয় সেটা হয়। তো আপনি যখন কারোর জন্য কোনো পজিটিভ জিনিস চালনা করবেন এবং সে যখন আপনাকে দক্ষিণা দিচ্ছে, আপনি দক্ষিণাটা নিচ্ছেন, নিয়ে পেটে দিচ্ছেন, খাবার দাবার দিচ্ছেন, তার মানে সে তো তার কর্মখণ্ডন করছে। মানে আবার আপনি কি করছেন সেটা নিয়ে তার জন্য ব্লেসিং করছেন, ঠাকুরের কাছে গাইছেন যে তার থেকে নিলেন, তিনি ব্রাহ্মণ হোক জ্যোতিষ হোক, তো কারো সেবা করলেন, এটা সেবা কর্ম। তখন আপনি যে তার জন্য শুভ গাইলেন, বলে দিলেন না না আপনার কোনো চিন্তা নেই, এই খারাপ ফলটা আপনার হবে না, এইটা যে আপনি বললেন এতেই কাজ হবে। কেন? সে তো খরচ করলো, ব্যয় করলো, ত্যাগ স্বীকার করলো। কি ত্যাগ স্বীকার করলো? তার জীবনের কষ্ট উপার্জিত ধন, এটা সে দান করলো। বিনিময়ে কি দিলেন? আপনি চাল ডাল নুন তেল দিলেন? কিচ্ছু তো দিলেন না, কটা কথা বললেন, তাই না? আলটিমেটলি আপনি দান গ্রহণ করলেন, তিনি দান দিলেন, এতেই তার গ্রহগুলো সন্তুষ্ট হবে। বোঝা গেল? এই পার্টটাই অবধি থাক। গোচর নিয়ে যদি বাকি কোনো প্রশ্ন থাকে তাহলে পরের দিন, আজকে তো আর বেশি ক্লাস করাবো না, অল্প ক্লাস করাবো, নাহলে এই পরেরটা যেটা করাবো বলেছি এটাও গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, শিক্ষা এডুকেশন বলবো বলেছিলাম, হ্যাঁ ঠিক আছে। জল খেলে ভালো হতো, এডুকেশনটা একটু বলে নিই। একটা চার্ট কাটুন, একটা চার্ট কেটে নিন, চটপট একটা চার্ট কেটে নিন।
থার্ড হাউসে লিখুন বাস্তব বুদ্ধি, থার্ড হাউসে লিখুন বাস্তব বুদ্ধি। মেষ লগ্ন করবো স্যার? যে কোনো লগ্ন, আপনি তুলা লগ্ন করুন, মেষ করুন, বৃষ করুন, আপনার ব্যাপার। আপনি যেটাকে ফার্স্ট হাউস করবেন সেখান থেকে থার্ড হাউস করুন বাস্তব বুদ্ধি। মেষই করুন, তাতে বুঝতে সুবিধা হবে। থার্ড হাউস হচ্ছে বাস্তব বুদ্ধি। ফোর্থ হচ্ছে প্রাইমারি এডুকেশন। ফিফথ হচ্ছে সাফল্য। গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট বলবো না, গ্র্যাজুয়েটই লেখা থাক। আজকের দিনে পোস্ট গ্র্যাজুয়েট মানে অনেক বড়ই ব্যাপার, ঠিক আছে, কিন্তু সাফল্য মেনলি ফিফথ হাউসটাকে সাফল্য বলে লিখে রাখা যেতে পারে। আচ্ছা, নাইন্থ হাউস লিখে রাখুন পিএইচডি, ঠিক আছে। তার মানে যদি কেউ বলে যে স্যার আমি তো সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি, তো চাইল্ড সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি, আমি কি পিএইচডি করতে পারবো? ইন জেনারেল অনেক রকম কানেকশন হয়, আমি একটা কানেকশনের কথা বলে দিচ্ছি। চাইল্ড সাইকোলজি, চাইল্ড ব্যাপার ঢুকেছে মানে কোন গ্রহটা ঢুকেছে? বুধ ঢুকেছে। তাহলে তার জীবনে, তার এডুকেশনে বুধের ভূমিকা খুব বেশি, ঠিক আছে। এই বুধ গিয়ে বসেছে তার নাইন্থ হাউসে। একদম একদম, ফিফথের লর্ড নাইনথে গিয়ে বসেছে, বোঝা গেল? বুধ গিয়ে বসেছে নাইন্থ হাউসে। কিন্তু তার সাথে একটু জুড়ে দিচ্ছি, চন্দ্রটা দরকার আছে স্যার। চন্দ্র তো মাইন্ড কন্ট্রোলটা ভালো বোঝে, সাইকোলজি একদম। মুন প্লাস মার্কারি কানেকশনটা ভেরি গুড হবে মানে এই ক্ষেত্রে। আমি এক্সাম্পল প্রচুর রকম আসবে, নানা রকম আসবে, আমি একটা বললাম খালি যে নাইন্থ হাউসকে যখনই নাইন্থ হাউস কানেক্ট করবে তখন সে হাইয়ার স্টাডিজের দিকে যেতে পারবে। ফিফথ পর্যন্ত যদি হয়, প্রাইমারি, গ্র্যাজুয়েট, টু সাম এক্সটেন্ট পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত ফিফথ, কিন্তু ফিফথের ফিফথ, পঞ্চমের পঞ্চম কি হয়ে যাবে? নবম। সেটা বোঝা গেল? হায়ার এডুকেশন। তাহলে প্রাথমিক শিক্ষা লগ্ন তৃতীয় চতুর্থ পর্যন্ত প্রাথমিক শিক্ষা শেষ করে দেব। ইন কেস ফিফথ হাউস দিয়ে দেবো, কেন ফিফথ হাউসে যদি স্ট্রং না হয় বা ফিফথ হাউসে অ্যাফ্লিকশন থাকে তখন প্রাইমারি এডুকেশন হায়ার এডুকেশন অবধি যেতে গিয়ে আটকে যায়, মানে কমপ্লিট হওয়ার আগে আটকে যায়। বোঝা গেল কি বললাম? তিন হচ্ছে কিন্তু বাস্তব বুদ্ধি। যার থার্ড হাউস উইক তার কিন্তু এডুকেশন হবে না, কেন? তার নেওয়ার ক্ষমতাই থাকবে না, জেনারেল নলেজ তার মধ্যে থাকবে না। 5 আর 5 10 তাকে শিখিয়ে দেওয়া হলো সারা জীবন 5 আর 5 10 করবে, 6 আর 4 10 সে কোনোদিনও করতে পারবে না। কিন্তু যার বাস্তব বুদ্ধি আছে সে 5 আর 5 10 শিখিয়ে দিলে 6 আর 4 10 বলে দিতে পারবে। যেমন আমি, অরিজিতের থার্ড হাউস ডেফিনেটলি ভালো হবে। কেন ভালো হবে না? ভালো হবে। আমি যখন ক্লাসটা শুরু করে আমি যখন বলছিলাম যে, কি বলছিলাম অরিজিৎ, যেটা তুমি বললে স্যার রবির কথা। স্যার রবির কথা, রবি পাপ গ্রহ। হ্যাঁ এক্স্যাক্টলি, পাপ গ্রহ। যে কেন সে শুভ ঘরে এসে খারাপ ফল দিচ্ছে, খারাপ জায়গায় এসে ভালো ফল দিচ্ছে, পাপ গ্রহের জন্য। ঠিক আছে। অরিজিতের কি লগ্ন?
স্যার স্যার মকর লগ্ন। মকর লগ্ন, মকর লগ্নের জন্য থার্ডের লর্ডকে মকর কুম্ভ মিন বৃহস্পতি। বৃহস্পতি প্লেসড কোথায়? স্যার অষ্টম ঘরে, কিন্তু 29 ডিগ্রি স্যার। অষ্টম ঘরে মানে কি? কোন বিদ্যা? গুপ্ত বিদ্যা। তাহলে অষ্টম ঘর মানে তুমি আছো কোন ফিল্ডে? দেখো, থার্ড হাউস মানে কি? থার্ড হাউস মানে আমার কর্ম প্রচেষ্টা, আমার ইচ্ছা, আমি কোন দিকে যাব, আমার উদ্যম। উদ্যমের গ্রহটা কি ইন্ডিকেট করছে? কোন জায়গায় যেতে বলছে? অকাল্ট সায়েন্সের দিকে, অকাল্ট সায়েন্সে যেতে বলছে। তৃতীয় সাথে অষ্টমের একটা কানেকশন তৈরি হয়ে গেল। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? আচ্ছা, চতুর্থ প্রাথমিক শিক্ষা থেকে স্নাতক অবধি, বা স্নাতক না, এটা স্নাতক লিখবেন না, এটা 10+2 লিখে রাখুন। ঠিক আছে, চতুর্থ হতে 12 পর্যন্ত দেখব। পঞ্চম সবল ও রবি বলবান হলে অল্প চেষ্টাতে ভালো ফল হয়। এখানে একটা ভালো পয়েন্ট লেখা আছে নোটসে, যে বলছে যে সবল ও রবি বলবান হলে অল্প আসে ফল হয়। রবি যখন যার বলবান, মানে ধরুন কারোর সিংহ রাশিতে রবি আছে, মানে মূল ত্রিকোণে রবি আছে, ঠিক আছে, সে অল্প, দেখবেন অনেকে আছে পরীক্ষার সময় পড়ে পাস করে যায়, সারা বছর পড়ে না। এরকম আপনাদের মধ্যে কেউ ছিলেন? স্যার আমি স্যার সিংহতে রবি আছে স্যার। সিংহতে ও বাবা, ম্যাজিক হচ্ছে না? ম্যাজিক হচ্ছে না কথাগুলো? আমি স্যার দারুণ ম্যাজিক স্যার, মানে আমি একদিন পরীক্ষা দিতে, আমি নিজেও যাই না স্যার কোথা থেকে স্যার ট্রান্সলেটিং একদম খুব স্পিড হতে থাকে স্যার। তাহলে সিংহ রাশিতে রবি মূল ত্রিকোণেই আছে, তাহলে জ্যোতিষ ম্যাজিক তো না? ম্যাজিক না। সিংহ রাশিতে, আমারও সিংহ রাশিতে রবি। সিংহ রাশিতে রবি মানে সারা বছর পড়তেন না, পরীক্ষার আগে স্টেজে একদম মেকআপ। কিন্তু সমস্যা একটা হয়, ভুলো মন হয়। ভুলো মন মানে কি বলুন তো? মনে রাখার ক্ষমতা কমে যায়। পুরনো পড়া, বিশেষ করে পুরনো পড়া না মাথার মধ্যে থাকে না। তাই কি রাজীব? না স্যার, আমার ক্ষেত্রে হয় না, এই প্রবলেমটা হয় না। মানে আমি যে জিনিসটা মানে পড়ে থাকি, মানে সেটা আমার মনে থাকে, কিন্তু যেটা পড়ি না সেটা একদমই মনে থাকে না। এটা হয়, আপনি বলেছেন এটা হয়। দেখুন, এ তো স্বাভাবিক। থার্ড হাউসে আপনার উদ্যমের জায়গায় রবি আছে, মানে সে তো অবশ্যই পজিটিভ রেজাল্ট দেবে, ভালো দেবেই। আপনি যেদিকে ন্যাক রয়েছে সেদিকে দেবে। কিন্তু জীবনে বেঁচে থাকতে গেলে, মানে বেঁচে থাকতে কথাটা বলা ভুল, আমি বললাম কি ক্লাসের পড়াগুলো ন্যাচারাল যেটা হচ্ছে, ভালো করে চিন্তা করুন। আপনি স্টেজে কেন মেকআপ দিচ্ছেন? সারা বছর পড়েন না কেন? আপনি যদি আগে পড়ে রাখেন অনেক পড়া, তাহলে সেগুলো মাথাতে থাকে না। যেটা মন দিয়ে যতটুকুনি পড়েন সেটুকুনি দিয়েই উগরে দিয়ে আসেন, সেটা সলিড হয়ে যায়, সেটাই সলিড। যেমন পজিটিভ দিকও আছে, তার বললাম না, তার নেগেটিভ দিকও আছে। অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট না করলে বুঝতে পারবেন না। আর আমরা চার্টে আমরা কি করি, যে জিনিসটা ভালো দেখি সেটাই আমরা নিই, যেটা খারাপ সেটা আমরা মনে করি না, না এটা আমার সাথে যাবে না। জ্যোতিষ হিসেবে আমাদের এটাই বেশি হয়। যখন কোনো খারাপ যোগ দেখি না, একটা বই পড়লাম বা কোনো একটা গুরুর থেকে জানলাম এই যোগে এই হয়, এটা আমার যে দেখলাম না আমার এটা এরম না, এর নিশ্চয়ই কোনো একটা কাট আছে। কোনো একটা ভালো থাকলে ও বাবা আমার কেমন্দ্রুম যোগ আছে, আমার সুতহিবুক যা হোক, আমার এই যোগ আছে, ওই যে ললাট সিংহাসন যোগ আছে, ক্ষেত্র সিংহাসন যোগ আছে, চন্দ্রপ্রভা যোগ আছে, অনেক যোগ আছে, সবই তো যোগ, বিয়োগ আর কোথায় যাবে তখন? এনিওয়ে, নবম হচ্ছে, আচ্ছা 5-9 যদি কানেকশন হয় তাহলে কেমন হবে? খুব ভালো। 9,000 হায়ার স্টাডিজে ইন ডেপথ। অনেকে আছে তো পয়সা দিয়েও কিনে নেয়, পিএইচডি ডিগ্রি কিনে নেয়, আছে না? অবশ্যই তার সেই ছকে দেখতে হবে, মানে রাহুর প্রভাবটা আছে স্যার। শর্টকাটে বড় লোক হয়ে যাবে, একদম শর্টকাটে বড় লোক হওয়া। 9,000 রাহু 5-9 কানেকশন থাকলে জেনুইনলি হবে এবং খুব ভালো হবে, এবং সেই
সে তাদেরও পড়াতে পারবে, এরকম একটা ব্যাপার। মানে যখন আপনি পিএইচডি করেন, আপনি কারোর আন্ডারে তো পিএইচডি করেন, তাহলে নিশ্চয়ই আপনাকে পিএইচডি করানোর মতো লোক থাকবে, তাহলে তার কানেকশন কি হবে? ডেফিনেটলি তার 1-5-9 কানেকশন হবে, শুধু 5-9 নয়, কি হবে? 1-5-9 কানেকশন। ওই ট্রায়াঙ্গেলটা সে নিয়ে জন্মেছে 1-5-9 নিয়ে জন্মেছে, ঠিক আছে? আর একটা এখানে কথা আছে, যস্য কেন্দ্রে বৃহস্পতি কিম পূর্বত অন্য গ্রহ, শাস্ত্রে বলা হয়েছে কেন্দ্রে যার বৃহস্পতি থাকে তার এইটা খুব পাওয়ারফুল হয়, মানে কি বলবো, অন্য গ্রহগুলো তার খুব একটা ক্ষতি করতে পারে না। পড়াশোনার ক্ষেত্রেও যখন কেন্দ্রস্থানে বৃহস্পতি অবস্থান করে তখন কিন্তু ভালো ফলই পাওয়া যাবে। মানে 1-4-7-10-এ লগ্নে বৃহস্পতি থাকলে এমনিই তো দিকবল প্রাপ্ত হয়ে গেল। লগ্নে কোন দুটো গ্রহ দিকবল প্রাপ্ত হয় অরিজিৎ? বুধ আর বৃহস্পতি। গুড, ভেরি গুড। ষষ্ঠ ভাব থেকে আমরা কীরকম কীরকম পড়াশোনা বিচার করতে পারি? যেগুলো খুব লেবারিয়াস পড়াশোনা, খুব শ্রমসাধ্য পড়াশোনা, ঠিক আছে? প্রচুর পরিশ্রম করতে হয়, সেই ধরনের এডুকেশনকে আমরা 6th হাউস থেকে, বা 6th-এর সঙ্গে যদি 10th-এর কানেকশানও হয়, 2-এর কানেকশান হয়নি, যেটা নিয়ে যে পড়াশোনা করছে সেটাই তাকে কর্ম দিয়ে দেবে। 6-10 যদি কানেকশন হয় তাহলে তার কর্মটাও সেটাই হবে। মানে কেউ যদি কর্ম হয়ে যায়, মানে টিচিং করছে সেটাই টিচিংটা স্কুলে 10 কানেকশন হলে চাকরি প্রাপ্ত হয়ে যাবে যেমন, ঠিক আছে, ইজিলি হয়ে যাবে। কিন্তু 2 যদি ধনস্থানে মানে ধন ভাবটা না কানেক্ট করে, তাকে প্রচুর পরিশ্রম করতে হয়, কিন্তু সেই অনুযায়ী ধন উপার্জন হয় না। কি বললাম বোঝা যাচ্ছে? একই সাথে যদি তার 6-9 কানেকশন হয়ে গেল, নবম ভাবে হয়তো তার কীরকম বলবো, ওই বললাম 9th-এ গিয়ে বুধ বসেছে, বলছিলাম 9th-এ গিয়ে বুধ বসেছে, হয়তো ষষ্ঠপতির নক্ষত্র পেয়েছে, 6th-এর লর্ডের নক্ষত্র পেয়েছে, তখন তার ওই পিএইচডি করার জন্য তাকে প্রচুর পরিশ্রম করতে হবে। সাকসেস হবে কিন্তু তার শ্রমসাধ্য হয়ে যাবে যখনই 6 ইনক্লুড হয়ে যাবে, ঠিক আছে? পরের দিন পেশাটা করাবো, পেশাটা আজকে করাবো না। আর আজকে 2-1টা কথা বলবো, যেটা রাজীবকে বলেছিলাম শুরুতেই, বিবাহ নিয়ে ওর কয়েকটা কোয়েশ্চেন ছিল, সেগুলো একটুখানি বলে দেবো। কি ছিল রাজীব? স্যার একটু 1 মিনিট আমি একটু নেবো, একটু জল খেয়ে আসবো। হ্যাঁ, শিওর। কারোর কোনো প্রশ্ন আছে বিবাহ নিয়ে? আজকে ক্লাসটা কিন্তু আর 15 মিনিটের বেশি করবো না। হ্যাঁ স্যার, একটা মানে অষ্টকূট নিয়ে স্যার বলে দিবেন। অষ্টকূট বিচার তো আজকে করানো সম্ভব নয়। অষ্টকূট বিচার না, মানে জিনিসগুলো একটা কোন জিনিসটা কি কাজে বা এরকম জিনিসটা, মানে বিচারটা না বলতে গেলেই পুরো ক্লাসটা করাতে হবে, ঠিক আছে? অষ্টকূটের অনেক। স্যার একটা কথা বলি। হ্যাঁ, বলছি তাহলে এই যে গোচর নিজে হলো, তার মানে এই যে প্রেডিকশনটা, এটা ওই চন্দ্র যতদিন একটি রাশিতে থাকবে সেই টাইমিংটুকু কি ঘটনা ঘটবে বা ঘটবে না সেটাই। চন্দ্র একটা রাশিতে কতদিন থাকবে? আমরা জানি 2 দিন 6 ঘন্টা মতো। তাহলে ওই টাইমের মধ্যে ফাইনাল রেজাল্ট দিয়ে বেরিয়ে চলে যাবে। আচ্ছা, এবার ওইটা যে ফলটা যে দেবে সেটা কি লং টাইম হবে কি হবে না? গোচর বিচার করবেন, শুনুন, লগ্ন সাপেক্ষে গোচর বিচার করে বড় ফলটাকে বার করবেন। লগ্ন সাপেক্ষে গোচর বিচার করে বড় ফলটা বার করবেন, যে এই ফল, এই বিচার করে দেখলেন বিবাহ হবে, কোন সময় হবে, কোন দিন হবে, গোচর বলে দেবেন। বোঝা গেল? আপনি মানে ফাইনাল টিক মার্কটা গোচর দিচ্ছে, ফাইনাল টিক, যে এই দিন, এই 3 দিনের মধ্যে এই ঘটনাটি ঘটতে চলেছে। যাবে। ঠিক।
এর সাথে আরও জিনিস আছে, কি ওই যে তারা শুদ্ধি ফুদ্ধি বিচার করতে হয় বলছিলাম, ওটা আছে, ওটা ছেড়ে দিন এখন। আর একটা আছে কি, যখন আপনি যদি আপনার কাছে প্রপার ডেট, আপনার জীবনের যা কারো একটা কিছু বিচার করছেন না, সব কিছু মিলছে, তার মানে বুঝতে হবে তার ডেট টাইমিং সব ঠিকঠাক আছে, তখন দশা DAP, দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা, এইখানে প্রত্যন্তর দশাটা কিন্তু ভাইটাল রোল প্লে করবে তার। একদম দশাপতির থেকে অন্তর্দশাপতি বেশি বলবান, সবসময় মনে রাখবেন, দশাপতির থেকে অন্তর্দশাপতি কিন্তু বেশি বলবান, ঠিক আছে? মানে অন্তর্দশার উপর ডিপেন্ড করে মহাদশাটা ফল প্রদান করে। একদম। দশাপতির সঙ্গে ধরুন আপনার লগ্ন সাপেক্ষ, আপনার রবির দশা চলছে, রবির দশায় শনির অন্তর্দশা শুরু হলো। ইন জেনারেল রবির জন্য শনি শুভ না অশুভ? অশুভ। তার মানে একটা নেগেটিভ পয়েন্ট আপনার হাতে চলে এলো, প্রথমেই চলে এলো। তারপরে আপনি দেখছেন এই শনি আপনার জন্য শুভ না অশুভ? হতে পারে এই শনি আপনার জন্য যোগকারী গ্রহ। বৃষ লগ্নের জন্য শনি কত নম্বর হবে দেখুন তো? অষ্টম আর নবমপতি সম্ভবত, মনে হয় ঠিক করে দেখুন। নবম আর দশমপতি। হ্যাঁ, তাই হতে হবে, ভুল বললে হবে না। কেন? শুক্রের জন্য তো শনি। হ্যাঁ, কাউন্টিংটা একটু ভুল হয়েছিল। হ্যাঁ, শুক্রের জন্য। তাহলে 9 নম্বর হিসেবে কোন পতি এবং 10 নম্বর হিসেবে কেন্দ্রপতি। তাহলে কেন্দ্রপতি কোন পতি যখন হয়ে গেল তখন যোগকারী হয়ে গেল। ইঞ্জিনিয়ার রবির দশা শনির দশা, বাবারি খুব খারাপ। এই রবি মানে সরকারি চাকরি, রবি মানে কি সরকারি চাকরি, আর শনি তার যোগকারী, যে গ্রহটা এসে তাকে যোগ করে দেবে। শনি মানে সরকারি চাকরি হয়ে যেতে পারে, শনি মানে কর্ম। তাহলে বলে রে এত অসুবিধা, জ্যোতিষের কথা, জ্যোতিষের গালে জুতো ছুঁড়ে মারছে। জ্যোতিষ বলেছে যে শনি রবি বিশাল খারাপ, আমি তো এই দশাতে সরকারি চাকরি পেয়েছি, কি করে হলো? খাটাতে হবে না, এটা বুঝতে হবে যে তার লগ্নের জন্য ওই গ্রহটা যোগকারী গ্রহ, গিয়ে বুস্ট আপ করবে তার ভাগ্যকে হানি করবে। কোন জায়গাটার জন্য? কর্মের ক্ষেত্রের জন্য, ইন জেনারেল কর্মের জন্য। এই শনি কি বিবাহের কারক? শনি কি বিবাহ চায় না? তাহলে তার বিয়ে আসছিল, ঠিক আছে, বিয়ের যোগটা ক্যান্সেল করে দেখা যাবে বাইরে চাকরি হচ্ছে, বিয়েটা ছেড়ে দিয়ে বা চাকরিতে গিয়ে জয়েন করবে। বলো বিয়ে পরে করব, সব কিছু ঠিকঠাক হয়ে গেছিল, তারা ব্যাঙ্গালোরে একটা চাকরির যোগ এসেছে, পেয়ে গেছে জব। তখন বললো আমি বিয়ে 2 বছর পরে করবো, এখন গিয়ে আমি চাকরিটা জয়েন করি, আগের চাকরিটা আমার এত বড় চাকরি না। বোঝা গেল? এই তো জ্যোতিষ। রাজীব, কি একটা প্রশ্ন ছিল যেন, আমি একটা প্রশ্নের উত্তর দেবো। কি একটা প্রশ্ন ছিল স্যার? কি ওরা নিয়ে না, ওই বিবাহ নিয়ে? হ্যাঁ স্যার, বলছি ওই পাত্রপাত্রীর যখন আমরা জটক বিচার করব, ধরুন দুজনার ছক যদি পাই, তাহলে স্যার ওটাকে মানে ওভারল্যাপিংটা কি করে করবো সেটা একটু বললে ভালো হয়। মানে ইম্পোজ করা মানে কি, দুজনের গ্রহগুলো একই জায়গায় বসিয়ে দেওয়া। আচ্ছা, একটা চার্টের উপরে প্রথমে বসিয়ে দিন। আচ্ছা, একটা চার্টের উপরে বসিয়ে দেখুন কার ঘাড়ের উপরে কোন গ্রহটা বসছে। আচ্ছা, একটা থিওরি। সেকেন্ড থিওরি কি, ধর্ম অর্থ মোক্ষ কাম বলেছি, 4টে ত্রিকোণ, ঠিক আছে, কোন ট্রাইনে তার মিল হচ্ছে? ধর্ম ত্রিকোণে মিল হচ্ছে না অর্থ ত্রিকোণে না কাম ত্রিকোণে না মোক্ষ ত্রিকোণে? মানে ধরা যাক যে
তার কাম 3711 কানেকশনে মিল হলো, আর এদিকে 3711-এ মঙ্গল বৃহস্পতি রাহু আছে। এর দেখা যাচ্ছে রাহু বৃহস্পতি রবি আছে। বা রাহু, আমি এখন খুব সিম্পল করে বোঝাচ্ছি, আমি সিম্পল, রাহু বোঝালে কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। মেয়েটার 3711 নিয়ে আপনার দরকার তো, না কোনটা দরকার? কাম মানে 4 কি, মানে কোন কি, কোন ত্রিকোণের কথা বলতে চাইছেন বলুন? ধরুন অর্থ ত্রিকোণ। অর্থ আর কামটাই ধরুন, কারণ কামটার মধ্যে তো আমাদের লাক্সারি কমফোর্ট এগুলো তো চলে আসছে অনেকটাই, মানে ভালো বেশি করে চাহিদা। বুঝতে হবে কি কি আছে। 1, 5, 9, 2, 6, 10, 3, 7, 11 আর 4, 8, 12। 4, 8, 12 হচ্ছে মোক্ষা, মুক্তি। ঠিক আছে, আপনি মুক্তির কথা নিশ্চয়ই বলেননি? না না না, একদম না। আপনি কি বলেছেন? আমি বলছি যে মানে ওভারল্যাপিংটা, মানে এই কানেকশনগুলোর মধ্যে কোন কানেকশনটা মিললে ওইটাই আমি জানতে চাইছি, তাহলে এদের বিবাহটা কানেকশনের সাথে মিলছে সেইটা বার করতে হবে। আপনি খুঁজে বার করতে, মানে জোর করে খুঁজবেন না, কোন ঘরের সাথে মিললো। ঠিক আছে, যদি 4, 8, 12-র সাথে মেলে তাহলে বুঝতে হবে দুজনেই ধার্মিক প্রকৃতির হবে। একজন বলবে যে চলো গিয়ে কীর্তন করি, তো ওয়াইফ সঙ্গে সঙ্গে তার হাতে খঞ্জনিটা তুলে দেবে, নিজে বা এ নিয়ে ঠাকুরের কাছে ধূপ দ্বীপ জেলে বসে যাবে, দুজনে মিলেই এইটা করবে। কিন্তু 4, 8, 12-তে যদি ম্যাচিং না থাকে তাহলে একজন ধর্ম করবে আর একজন ওদের এসব করে নাকি, এসব ব্যাকডেটেড জিনিস, কোনোদিন মিল হবে না এই জায়গায়। যদি ডিজায়ারের জায়গায় 2, 6, 10 আর 3711 এই দুটো কানেকশন, 2, 6, 10 এটা কি? পুরো তো ক্যাশ, পুরো ক্যাশ। 3, 7, 11, 7, 11 লাভ। কোন জায়গায়? আমার থট প্রসেস 1, 5, 9, আমার চিন্তা ভাবনার সঙ্গে তার চিন্তা ভাবনা ম্যাচ হবে কিনা, আমার ধর্মের সাথে তার ধর্ম ম্যাচ হবে কিনা, কোন প্লেনে ম্যাচ হচ্ছে সেইটা আমাকে দেখে নিতে হবে। বিচার্য বিষয়। আচ্ছা, তাহলে বাকি হয়তো মিললো না, অষ্টকূট বিচারে হয়তো 16, 16.5 আসছে, 18 আসছে না, কি 17, 18 আসছে। তখন আমি দেখছি যে 3, 7, 11-তে ম্যাচ হয়ে যাচ্ছে, তাহলে তাদের ফিজিক্যালি জায়গায় অ্যাটলিস্ট কোনো অসুবিধা হবে না, ফিজিক্যাল জায়গায় তারা ঠিক থাকবে। তার সাথে দেখলাম যে 1, 5, 9 মিল হয়ে যাচ্ছে। এর 1 নম্বরের প্রতি মঙ্গল, এর 5 নম্বরের প্রতি রবি, মানে বরের 1 নম্বরের প্রতি মঙ্গল আর বইয়ের 5 নম্বর প্রতি হচ্ছে রবি। ঠিক আছে, দেখা যাচ্ছে যে মেয়েটার নবমে আছে, মানে রবি নবমে বসেছে, আর এর রবি হয়তো পঞ্চমে বসেছে, রবি মঙ্গল পঞ্চমে বসেছে, তার মানে 1, 5, 9 কানেকশনের মধ্যেই চলে আসছে, 1, 5, 9 কানেকশন হয়ে গেল। তখন তাদের ইন জেনারেল এই বিয়েটা দিয়ে দেবো, আমি আর অন্য কিছু বিচার করব না, প্রাগৈতিহাসিক অষ্টকূট বিচার আমি করব না তখন। তার মানে ধর্মর পথেই আছে, অসুবিধা নেই। প্রাগৈতিহাসিক ওইসব গুণ মিলানে মেলেনি হ্যান ত্যান, একটা মানুষের জীবনে ওইটা দেখে 4টে পয়েন্ট দেখে আমি বলে দিতে পারি যে তোদের বিয়ে দেওয়া সম্ভব না। ওটা কিসের জ্যোতিষ? তার নেচারের মধ্যেই তো মিল এসে যাচ্ছে। তারপরে আর একটা জিনিস দেখে নেব, এক্ষেত্রে মাঙ্গলিকের ব্যাপারটা দেখে নেব। মাঙ্গলিকের খণ্ডনটা দেখে নিতে হবে যে রাহু কোথায় আছে, শনি কোথায় আছে। আচ্ছা, এটা পরের দিন বলবো রাহু শনি দিয়ে কিভাবে মাঙ্গলিক খণ্ডনটা হবে। স্যার মানে 1-5-9 মিললে স্যার হয়ে গেল স্যার অনেকটা। আর 1-5-9 তো ধরো মিললো, এবার দেখুন বিবাহের ক্ষেত্রে মঙ্গল শনি রাহু তিনটের জিনিস ভাইটাল আছে। শনি মঙ্গল রাহু, বুধ শুক্র তো আছেই, আমি পরে আসছি।
স্টেবিলিটি, আজকের দিনে টিকবে কি না, সংসার করতে পারবে কি পারবে না। শনি মঙ্গল রাহু, ঠিক আছে, 1 5 9 আর আইদার 4 8 12 এই দুটো কানেকশন, আইদার 4 8 12 2 6 10 মানে 3 7 11 সেকেন্ডারি ব্যাপার, আলাদা করে দেবো, ওটা সেকেন্ডারি ব্যাপার। হ্যাঁ, প্রাইমারি ফ্যাক্টর 1 5 9 শনি মঙ্গল রাহু মাঙ্গলিক, এই তিনটে ফ্যাক্টর। অষ্টকূট বিচারে যদি না মেলে, এটা মিলে গেলে তাহলে বিবাহের সম্মতি দেওয়া যেতে পারে। সেই সূত্রটা এখানে কিভাবে দেখবো, তখন বলবো রক্ত পরীক্ষা করে নিন দুজনে। রক্ত পরীক্ষা করে যদি আপনাদের রক্তের মধ্যে যেন কোনো রকম সমস্যা না থাকে, দুজনের অনেক দিনের ভালোবাসা কিন্তু ম্যাচিংয়ে আসছে না, 16 16.5 আসছে, বিয়েটা না বলে দেবো। 10 বছর ধরে ভালোবাসে, 10 বছর পর তারা দুজনকে ছেড়ে দেবে একটা জ্যোতিষের কথা শুনে? বাড়ি থেকে কিছুতেই মানবে না। এমন জায়গায় আপনি পরিস্থিতিতে ফাঁসবেন যে ছেলেটা মেয়েটা প্রচণ্ড ভালোবাসে পরস্পরকে, কিন্তু এখন ছেলের মা বা ছেলের বাবা এসে দেখেছে যে এদের সঙ্গে কোনো একটা জ্যোতিষী বলেছে তোমাদের পয়েন্টে মিলছে না, 16 16.5 হচ্ছে, এই বিয়ে দিয়ে দেওয়া যাবে না। মানে মেয়ে মাঙ্গলিক, ছেলে মাঙ্গলিক নয়, এই বিয়ে দেওয়া যাবেই না। না বলে দেবেন? আমি বলছি না জোর করে হ্যাঁ বলুন, নাটাকে মাথায় রাখুন, রেখে বাকিগুলো বিচার করুন। অষ্টকূট বিচার মানে এন্ড নয়, ওটা একটা প্যারামিটার, পুরো সেট আপের একটা প্যারামিটার ওটা, বাকি অনেক কিছু আছে। অষ্টকূটের মধ্যে মাঙ্গলিক আছে? নেই। অষ্টকূটের মধ্যে গণ আছে, বৈশ্য আছে, তারা আছে, যোনি আছে, এগুলো পয়েন্ট অনুযায়ী একটা মানুষের ক্যারেক্টার অনুযায়ী দিয়েছে। তবে বেশিরভাগ ওখানে ম্যাচটা মানে আগেকার দিনের মানুষের যে লাইফস্টাইল ছিল সেই লাইফস্টাইলের উপরে বেস করে ওই বিচারটা, আজকের দিনের লাইফস্টাইলের উপরে বিচার করে নয়। অ্যাস্ট্রোলজি অনেক মডিফাই হয়েছে, চেঞ্জ হয়েছে। আমি এরকমও বিয়ে দেখেছি, আমি বলেছি না, জোর করে করেছে, 1 বছরের মধ্যে ডিভোর্স হয়েছে, 1 বছরের মধ্যে চূড়ান্ত ফাটাফাটি অবস্থায় ডিভোর্স হয়েছে। আর ধর্ম তো আমি আমার কাজের জিনিস শুয়ে বলছি, এখনও আসছে আমার বাড়িতে, প্রায় দিন আসছে। আবার নতুন করে তাদের বিয়ের একটা ব্যবস্থা করেছিলাম, বিয়ে হয়ে হ্যাপিলি আছে ওরা। ওর সার্কেলে যারা আছে সবাইকে আমার কাছে নিয়ে এসেছে, কেউ বাদ নেই। আমি মানে বেশ বারণ করেছিলাম যে এটা দেওয়ার দরকার নেই, সেটা মানে মার্ডারই হয়ে যেত, এরকম অবস্থা হয়েছিল। আর এরকমও বিয়ে দিয়েছি, জ্যোতিষ বলে দিয়েছে না, তারা হ্যাপিলি আছে, আর 4 বছর তাদের বিয়ে হয়ে গেছে, হ্যাপি আছে, কোনো অসুবিধে নেই। একদম 2টো জ্যোতিষ না করে দিয়েছিল, একমাত্র আমি বলেছিলাম না এটা দেওয়া যাবে। হ্যাপিলি আছে, কিছু প্রতিকার করেছে, হ্যাপিলি আছে, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, আজকের ক্লাসটা লেন্দি করছি না স্যার। মানে আমি দেখলাম এখনকার দিনে সবচেয়ে মেইন জিনিস হচ্ছে স্যার ইগো স্যার, এক কথায় রাহু বলছিলাম না ক্লাসের শুরুতে, বলছিলাম এই এরাটা রাহুর এরা স্যার। ওই তো স্যার, রাহু আর মার্স যখন প্রচুর হয়ে যায় স্যার, তখন এই প্রবলেমটা হয় স্যার। দেখো, মেইনলি আমি বলেছি প্রেমজ বিবাহ, প্রেমের বিয়ের ক্ষেত্রে রাহুকে দেখতেই হবে। প্রেম করাচ্ছে রাহু, খেয়াল রাখবে, প্রেম করাচ্ছে রাহু। মায়ার বাঁধনে টোটাল যত ইলিউশন, যত মায়া, সব কিন্তু মায়ার কন্ট্রোল রাহুর হাতে। শনি প্র্যাকটিক্যাল, মায়া নয়, রাহু হচ্ছে পুরো মায়া, ঠিক আছে? কিন্তু শনিরই চেলা ওটা, কেতুর চেলা যেমন মঙ্গল, শনির চেলা হচ্ছে রাহু। যাই হোক, তো যত রকম মায়া দেখাচ্ছে কিন্তু রাহু এখন ওর পিরিয়ডে, ওর টাইমে, রাহুর দশায়, অন্তর্দশায়, প্রত্যন্ত দশায়, যখন ওর টাইমটা ওভার হয়ে যাবে তখন কি হবে, টিকবে কি টিকবে না, স্টেবিলিটি। কোন গ্রহটা স্টেবিলিটি দেয়?
শনি আর বৃহস্পতি একমাত্র। বৃহস্পতি স্টেবিলিটি দেয়, ধরে রাখার ক্ষমতা, ধারণ করার ক্ষমতা শুক্র দেয়, বৃহস্পতি দেয়। বৃহস্পতি শুক্র হচ্ছে একটা অন্য ফিজিক্যাল বন্ডিং এর মাধ্যমে ধরে রাখে, নানা রকম জিনিসপত্র, মানে কি বলবো, দামি দামি জিনিসপত্র, আসবাবপত্র, গয়না গাটি, হ্যান ত্যান, লাক্সারিয়াস জিনিসের মাধ্যমে ধরে রাখে। কেন আজকালকার দিনের মেয়েদের বিশাল ডিমান্ড, তাই না? তার মানে স্যার ওভারল্যাপিং এর বিচারটা যেটা আমি ডিসকাস করলাম 3-7-11 কানেকশনটা মেয়েদেরকে বেশি গুরুত্ব দিতে হবে, এই ট্রাইনটা ডেফিনেটলি দিতে হবে। এই যুগে 3-7-11 কানেকশনটা প্রবল ভাবে স্ট্রং হতে হবে, একটা ছেলের সাথে একটা মেয়ের কানেকশন। আবার কিন্তু 2-7 না এলে 2-7 না এলে 2 আর 7 না এলে তার মধ্যে আবেগ থাকবে না, আবেগ থাকবে না, মানে অর্থর সাথে কামটাও দরকার আছে, নাহলে স্যার টিকবে না সম্পর্ক। 2 মানেই চন্দ্র এসে গেল। কিছুটা নিউমারোলজিও আবার ঢুকে যাচ্ছে এর মধ্যে, যাকে আমি ওইগুলো ঢোকাতে চাইছি না। আমি জাস্ট এইটা মনে রাখবেন যে দেখবেন যার ডেট অফ বার্থে 2 আছে 90% ক্ষেত্রে তার ডেট অফ বার্থে 7 আছে, ম্যাজিকের মতো দেখবেন। ডেট অফ বার্থে 2 আছে বলে এরকম তো প্রচুর নেই স্যার, আমি অস্বীকার করি না, আছে এক্সেপ্ট, কিন্তু প্রচুর পাবেন যে 2 এর সাথে 7 এর কানেকশন। না হলে দেখবেন আপনি যোগ করে দেখবেন নিউমারোলজি ইউনিট ডিজিটে আনবেন 2 এর সাথে 7 চলে আসছে। এটা স্যার আপনি রিসার্চ করেছেন এইটার উপরে, পুরো সংখ্যা তত্ত্বের উপরে? লটারি নাম্বার, লটারি স্যার, লটারি পুরো একদম ভালো বলেছেন স্যার, এটা ভালো বলেছেন। আছেন এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হয়েছে, করতে করতে দেখতে দেখতে তবে পেয়েছি, না হলে কি আর পেয়েছি? আজকে কয়েক হাজার চার্ট আমার দেখা হয়ে গেল, তাই না? বুঝে বুঝে তাহলে স্যার ওভারল্যাপিং বিচারটা ঠিক আছে, তার মানে যে সিস্টেমে আমি পরের দিন আরেকবার করাবো, যখন আবার আরেকবার ক্লাস হবে আমি মানে এক্সাম্পল দিয়ে করাবো, এমনি মুখে বললে হবে না, একদম লাইভ এক্সাম্পল দিয়ে। কোনো আপনাদের বিবাহিত জীবনের আপনারা চার্ট দেবেন আমাকে, আপনারা। হ্যাঁ স্যার, আমি মানে যে ছকটা আমার কাছে এসছে সেই ছেলে মেয়েটার ছকটা সালে মানে সেটা দেবো। আজকে আমি এক্ষুনি একটা চার্ট নিয়ে বসবো, আমাকে এক্ষুনি ম্যারেজ ম্যাচিং নিয়ে বসতে হবে রাত্রে আপনাদের ক্লাসটা শেষ করি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে আর একটু টায়ার্ড লাগছে, আজকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আজকে সকলকে শুভরাত্রি। গুড নাইট স্যার। হ্যাঁ, গুড নাইট স্যার।